আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিসেফ ফাউন্ডেশনের প্রতি নিয়ত যে আমরা প্রতিদিন যে প্রোগ্রামটি করছি সে নাগরিক সংলাপ, সেই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে শনিবার, আপনারা জানেন শনিবার আমরা আলোচনা করি সমষ্টিক উদ্যোগ নিয়ে। আমাদের কৃষি এবং নিরাপদ খাদ্য আন্দোলনের ক্ষেত্রে সমষ্টিক উদ্যোগ কিভাবে আমাদের ভূমিকা রাখতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে প্রতি শনিবারই আলোচনা করছি। আজকে সমষ্টিক উদ্যোগের একটি ভিন্ন দিক নিয়ে আমরা আসলে কথা বলবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন নাজমুল ইসলাম চৌধুরী, যিনি পামকিন প্লাস এর ফাউন্ডার। আরো অনেক পোর্টফোলিও আছে ওনার, বা উনি অনেক কিছুর সাথে সম্পৃক্ত, বাট সম্প্রতি উনি যেই জিনিসটি নতুন করে ওনার যে যাত্রা শুরু করেছেন সেটি হচ্ছে পামকিন প্লাস। বাংলাদেশে আমরা যেটাকে বলি যে স্যান্ডব্যাগ ক্রপিং এর মাধ্যমে চর অঞ্চল এলাকায় মিষ্টি কুমড়া উৎপাদনে একটা বিপ্লব উনি ঘটিয়েছেন বাংলাদেশে। ওনার নেতৃত্বে একসময় এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, এখন নিজেই এটিকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন। একই সাথে উনি ওয়ার্ল্ড ব্যাংকের এগ্রিকালচার গ্রুপেরও ওয়ার্কিং গ্রুপেরও বোধহয় 2030 যে ওয়ার্কিং গ্রুপ আছে তারও বোধহয় মেম্বার উনি। আমরা তার কাছ থেকে তার কথাগুলো শুনবো আজকে, এবং আমরা বুঝার চেষ্টা করব যে আমরা অনেকদিনই প্লাবন ভূমিতে মৎস্য চাষ নিয়ে সমষ্টিক উদ্যোগের কথা অনেক আলোচনা করেছি, কিন্তু সমষ্টিক উদ্যোগগুলো যে শুধুমাত্র মৎস্য চাষের বাইরেও যে সম্ভব এবং অনেক অন্যান্য দিকগুলোর ক্ষেত্রেও সম্ভব বা সম্ভাবনা কি আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে যথারীতি আজকে উপস্থিত আছেন আমাদের বিসেফ ফাউন্ডেশনের মাননীয় সভাপতি প্রতিষ্ঠা কৃষি বিজ্ঞানী মোহাম্মদ ডক্টর জয়নুল আবেদিন। আমরা স্যার আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে সাজ্জাদ লতিফ আছেন, যিনি আমাদেরকে আসলে ব্যাক এন্ডে আমাদেরকে এই টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছেন। নাজমুল ভাই, আপনাকে শুভেচ্ছা আমাদের এই প্রোগ্রামে। আপনি ইতিপূর্বেও হয়তো আপনার এই আন্দোলন সম্পর্কে বা আপনার যে উদ্যোগটি সেটি নিয়ে হয়তো কথা বলেছেন। আজকে আমরা আরেকটু বিস্তারিত শুনতে চাইবো আসলে যে আপনার এই মিষ্টি কুমড়ার যে কার্যক্রমটি, মিষ্টি কুমড়াকে ঘিরে যে কার্যক্রমটি, এটি একটা, আমি মনে করি যে মিষ্টি কুমড়া মানে শুধু মিষ্টি কুমড়া না, বাট এটা অনেক বেশি হয়তো প্রচারিত হয়েছে আমাদের সবার মধ্যে। সো এই ঘটনাটির যদি একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দেন যে আসলে আপনি কিভাবে এই কাজটি করছেন, আপনার এই কার্যক্রমটা, এই মুভমেন্টটাকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটি সম্পর্কে যদি আমাকে একটু আমাদের সবাইকে একটু, আমাদের দর্শক যারা এর আগে আপনার প্রোগ্রাম দেখেননি তাদের যাতে একটু অ্যাব্রেস্ট একটা আইডিয়া হয়, সেই জন্য যদি আপনি আমাদেরকে ব্রিফলি আপনার ইয়েটা একটু বলেন, কার্যক্রমটা আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। তার আগে আমি ধন্যবাদ জানাই বিসেফকে এই ধরনের একটা ডিমান্ড লেট অনুষ্ঠানের সূচনা করা এবং এগিয়ে নিয়ে যাওয়া। এবং এখানে আছেন আমার শ্রদ্ধেয় স্যার জয়নুল আবেদিন স্যার এবং মোর্শেদ ভাই, দীর্ঘদিন যাবৎ উনি ডেভেলপমেন্ট ফিল্ড এবং এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে কাজ করছেন, এবং সাজ্জাদ ভাই, এবং সর্বোপরি আজকের আমাদের অডিয়েন্স যারা শুনছেন এবং আমাদেরকে শোনেন এবং সুন্দরভাবে মতামতগুলো দেন, এগিয়ে যাওয়ার পথকে আরো সাবলীল করেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। মোর্শেদ ভাই, যে ইস্যুটা আসলে আজকে আলোচনার মূল প্রতিপাদ্য সেটা হলো পামকিন প্রোডাকশন। আসলে এটা এখন আর পামকিন চাষের মধ্যে নাই। আমি যেটাকে বলি গোল্ডেন ম্যাজিক বল, যেটা আমার ওয়াশিংটনের স্পিচেস ছিল, যে অ্যাপারেন্টলি ইট লুকস লাইক পামকিন বাট ইট ইজ এ গোল্ডেন ম্যাজিক বল। বিকজ এই কারণেই বলি যে এই কুমড়ার মধ্যে কিন্তু অনেক ধরনের সমাধান লুকায়িত আছে। আজকে গোটা গ্লোব, পৃথিবী যে ব্যাপারগুলো নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথার, সেটা হলো ফুড সিকিউরিটি, হাঙ্গার, ম্যালনারিশমেন্ট, আনএমপ্লয়মেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, gender inequality, climate change adaptation, and degradation of soil and environment। তো এই জিনিসগুলোকে যদি মাথায় রেখে আমি এটা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে আসলে সত্যি সত্যি এটা পামকিন না বা কুমড়া না, এটা একটা গোল্ডেন ম্যাজিক বল। কারণ আমরা কাজ করছি, আপনি নিজেও দেখে আসছেন 2011 সালে আপনি একজন এভালুয়েটর হিসাবে
আপনি ক্রিটিক্স করেছেন, যে ক্রিটিক্স আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে আমাদের চিন্তা চেতনাটাকে। তাহলে এই যে একটা এক্সট্রিম পুয়ার অর্থাৎ ভূমিহীন পরিবার, যারা নদী ভাঙনের ফলে তৈরি একটা নতুন জনগোষ্ঠী, যারা ডেভেলপমেন্টের মেইন স্ট্রিমে কখনোই কোনোভাবে আসতে পারে না, যেহেতু তাদের কোনো রিসোর্স নাই, তাদের ক্রেডিট দেওয়ার ক্ষমতা নাই, এনজিওরা তাদেরকে লোন দেয় না, তাদের রিসোর্স নাই, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ তাদেরকে অ্যাড্রেস করতে পারে না। আর বড় বড় প্রজেক্ট আসছে যেমন চর লাইভলিহুড প্রোগ্রাম, তাদের রিসোর্স না থাকার কারণে তাদের বুকের উপর দিয়ে হেঁটে কিন্তু আইসোলেটেড চরে যে কাজ করছে দীর্ঘ 10 বছর। এই মানুষগুলোকে আমি বলি বর্ডার লাইন কেস, দে আর স্ট্যান্ডিং অন দা দেয়ার লাইফ অ্যান্ড ডেথ। তারা আসলে এখান থেকে তাদের মেল মেম্বাররা ঢাকা এবং অন্যান্য সিলেট চিটাগাং যে আপনার রিক্সা চালায়, যেটুক আর্ন করে সেটুক বাড়িতে পাঠায় বিকাশের মাধ্যমে, অথবা নিজেরাই নিয়ে যায়। এভাবেই তাদের জীবন চলে এবং তাদের উপখ্যান মানে একটা বিরাট নাটকের মতো, সিনেমার মতো শোনায়। এর ফলে অ্যাবান্ডনমেন্ট মানে উইমেনদেরকে পরিত্যাগ করার ঘটনাও অনেক আছে, ঢাকায় এসে বিয়ে করছে যায় না, আর পরিবাররা তাদের ছেলে মেয়ে নিয়ে অসহনীয় জীবনযাপন করে। তো এই ধরনের একটা কন্টেস্টকে আমরা চ্যালেঞ্জ আকারে নিয়ে আসলে সামথিং ইজ বেটার দেন নাথিং অবজেক্টিভ নিয়ে এগিয়ে যাই। এবং এর ফলে আমার মনে হয় যে এটা আমাদের সৃষ্টি না, আল্লাহ আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন যে এই মানুষগুলোর জন্য তোমাদেরকে এই পথে হাঁটো এবং এই মানুষগুলোর মুক্তির রাস্তা বের করো। যার কারণে ইন সামারি আমি বলি যে ওভার এ ডিকেড অ্যাগো it was a war against hunger, extreme poverty and lot of challenges, and after a decade I can tell you it's a great victory against hunger, climate change and all the development causes. সুতরাং এখন যে ছবি দেখা যায়, এখন যে মানুষের মুখে হাসি দেখা যায়, সেই হাসিটা আসলে একদিন 2 দিনের না, বা 1 বছর 2 বছরের না, দীর্ঘ 16 বছরের মানে অনেক কাজের একটা সুফল আমি বলবো, যেটা আইসবার্গের মাত্র এক অংশ দেখা যায়। আসলে পেইন গুলো কিন্তু মাটির নিচে, পানির নিচে অনেকভাবে লুকায়িত আছে। তা আজকের এই সুন্দর একটা আলোচনা যে সামষ্টিক উন্নয়নে কমিউনিটি এন্টারপ্রাইজের সম্ভাবনা এবং তার প্রসার এবং তার স্কোপটা কত দূর আছে, সেই ক্ষেত্রে যদি আমি আলোচনা করি, আমরা শুরু করেছিলাম প্র্যাকটিক্যাল অ্যাকশনের ব্যানারে অর প্ল্যাটফর্মে বিদেশি সহায়তায় চ্যারিটি হ্যান্ড আউট, অর্থাৎ তাদেরকে বাঁচায় রাখার জন্য যেটুক করার সেইটুক দিয়ে। কিন্তু বিগত দিনগুলোতে তাদের পার্টিসিপেশন এবং আমাদের অংশগ্রহণের মাধ্যমে এবং রিসার্চ অ্যান্ড ট্রায়ালের মাধ্যমে আমরা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে একটা করে অবস্টাকল পার হয়ে আজকে যেমন একটা মানে আমি বলি যে বিয়ন্ড দ্য হরাইজন, আজকের এর ব্যাপ্তিটা 100 ফিটের মধ্যে নাই। এখন যেমন মানে দিগন্তে মিশে যায় আমাদের ফিল্ডগুলো, 8 কিলো 9 কিলো 10 কিলো লম্বা। এবং এবছর যেটা শুনতেছি যে আমি গুগল সার্চ করেও দেখলাম যে তিস্তা ব্যারেজ থেকে শুরু হয়ে বগুড়ার সারিয়াকান্দি পর্যন্ত 155 কিলোমিটার রেডিয়াসে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে ক্লাস্টার ফর্মে 5 কিলো 3 কিলো 7 কিলো 9 কিলো এই স্যান্ডবারের ব্যাপ্তি। অর্থাৎ এটা তিস্তা নদী অববাহিকা, ওইদিকে কুড়িগ্রাম থেকে ব্রহ্মপুত্রের অববাহিকা, এইটার কো ইনফ্লুয়েন্স গাইবান্ধা হয়ে বগুড়া হয়ে আপনার যমুনা সেতু পর্যন্ত চলে আসছে। একসময় মোর্শেদ ভাই নিজেও একবার ট্রায়াল করেছিল 2011 সালে যমুনা ব্রিজের নিচে। আমারও একটা এক্সপেকটেশনের জায়গা যে যমুনার এই চরে করতে পারলে আমাদের এক্সটেনশনটা ভালো হতো। এনিওয়ে এই জিনিসটা ধাপে ধাপে আজকে আমাদের এই ভূমিহীন, গৃহহীন এবং বিশেষ করে 80% মহিলাদের অংশগ্রহণের মাধ্যমে এটা এখন শুধু আর কুমড়া চাষের মধ্যে সীমাবদ্ধ নাই, এটা এখন একটা এগ্রিকালচার এন্টারপ্রাইজে টার্ন করছে, যেটাকে আমরা ব্র্যান্ড আকারে বলি কাউনিয়া টু কুয়ালালামপুর। আমাদের এই প্রোডাক্ট এই মুহূর্তে আজকের খবর যে 12 জন বায়ার ফিল্ডে হন্যে হয়ে ঘুরতেছে যে আমার 1 ট্রাক করে কুমড়া লাগবে, গ্রিন পাম্পকিন, যেটা গ্রিন অবস্থায় আমরা হারভেস্ট করতেছি। তো এই টোটাল জিনিসটাকে আমি যদি সামারি করি, যেটা সামথিং ইজ বেটার দেন নাথিং, ওইখান থেকে এখন একটা বড় এন্টারপ্রাইজ এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড এন্টারপ্রাইজ। আমাদের পাম্পকিন প্লাস করার পিছনে যেটা কারণ যে এই ইনোভেশনটাকে
আমরা শুধু এগ্রিকালচার বা পামকিন প্রোডাকশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরেকটা নতুন ভিশন আমি অ্যাড করেছি, সেটা হলো ইয়ুথ লেড এন্টারপ্রাইজ অ্যান্ড উইমেন লেড এন্টারপ্রাইজ। আমার ভিশনটা হলো আমরা হয়তো আর 5, 7, 10 বছর কাজ করতে পারবো, তারপর সিস্টেম থেকে তো আউট হয়ে যাব। কিন্তু আমি যদি আজকে ইয়ুথদের মাথায় এই সলিউশনটা ঢুকাই দিতে পারি, এই ইন্সপিরেশনটা জাগাই দিতে পারি, তাহলে এই ইয়ুথগুলোই আমাদের এই জিনিসগুলোকে আগামী দশকে শতকে নিয়ে যাবে। যেমন বিয়ন্ড 2050 কথা আমরা বলি, যখন আমাদের পপুলেশন দাঁড়াবে প্রায় 230 মিলিয়ন, অর্থাৎ 23-24 কোটি। আমার ল্যান্ড লস হচ্ছে এভরি ইয়ার 1% করে 35%। আমাদের ওই সময় 223 কোটি মানুষের খাবার কোথা থেকে আসবে? আমার 35% লস করতেছে আমি ল্যান্ড। সুতরাং এই চিন্তাগুলো আমাকে তাড়িত করে, এবং এর সূত্র ধরেই আমি মনে করি যে আগামী দিনে এই নদী অববাহিকায় যে রিসোর্স আমাদের আইডব্লিউএম এর সাথে রিসার্চ করে দেখা গেছে 2709 স্কয়ার কিলোমিটার শুধু নর্থ বেঙ্গলের 5টা ডিস্ট্রিক্টে, সমপরিমাণ আদার রিভার স্ট্রিমে। সুতরাং এই ইয়ুথ এবং উইমেনকে নিয়ে, এবং আমি বলি এডুকেটেড মানুষদেরকে নিয়ে যদি একটা এন্টারপ্রাইজ অপশন তৈরি করতে পারি, একটা মডেল, তাহলে এই মডেলটা শুধু আজকে না, যুগ যুগ ধরে আমাদেরকে এই বৈশ্বিক উষ্ণতার সাথে খাপ খাওয়া একটা অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে ফুড সিকিউরিটি, এমপ্লয়মেন্ট, এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এবং এইখান থেকে ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ গুলো জন্মগ্রহণ করতে পারে এবং অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। এবং এটাকে আগামী দিনে শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাউথ ইস্ট এশিয়া এবং আফ্রিকান অনেক কান্ট্রিতে দেওয়া যায়। আপনি জেনে খুশি হবেন, সম্প্রতি ক্যামেরুন থেকে আমি একটা ইনভাইটেশন পেয়েছি। এখন আমরা জয়েন্ট প্রপোজাল ডেভেলপ করছি ক্যামেরুন এবং বাংলাদেশ। সেটার নাম দেওয়া হয়েছে ব্রিজিং দ্য গ্যাপ ফর টেকনোলজিক্যাল এক্সচেঞ্জ, ক্যামেরুন ভার্সেস বাংলাদেশ। একটা বিল মিলিন্দা গেটস এর জন্য আমরা প্রপোজাল জমা দিচ্ছি স্কেলিং আপের, যেটা অ্যাপ্লিকেশন। সুতরাং যে জিনিসটা গাইবান্ধার একটা নিভৃত গ্রামে শুরু হয়েছিল নীলকুঠি এম্বাঙ্কমেন্টে, আজকে তার ব্যাপ্তি 5টা নর্দার্ন ডিস্ট্রিক্টে, এবং এটা অটোমেটিক্যালি কিন্তু ব্রহ্মপুত্র চরে ময়মনসিংহ এর লোকজনও শুরু করেছে এবং অল্প বিস্তর বিভিন্ন জায়গায় এটার ব্যাপ্তি শুরু হয়েছে। সুতরাং আগামী দিনের যে পরিকল্পনা বা আমার ভিশন বা ড্রিমের জায়গা, যেটা ক্রস কান্ট্রি রেপ্লিকেশন হয়ে আরো ক্ষুধা পীড়িত মানুষের কাছে যাক, এবং পৃথিবীর বুকে ক্লাইমেট চেঞ্জের মানে চেঞ্জকে অভিযোজনের মাধ্যমে আগামী শতাব্দীর মানুষের জন্য যদি কিছু আমরা রেখে যেতে পারি, ফুড সিকিউরিটির জায়গায়, ল্যান্ড ম্যানেজমেন্টের জায়গায়, এমপ্লয়মেন্টের জায়গায়, নিউট্রিশনের জায়গায়, আর একটা এন্টারপ্রাইজ মডেল যদি ডেভেলপ করা যায়, তাহলে অনেক কর্মসংস্থান হতে পারে। সুতরাং এই জিনিসগুলোকে মাথায় রেখেই আমাদের অগ্রযাত্রা, এবং আপনাদের দোয়ায় এবং আপনাদের সহযোগিতায় আজকে এইখানে আমরা তো একা হাঁটছি না, আমাদের সাথে সরকার আছে, ডিপার্টমেন্ট আছে, শুভানুধ্যায়ী আছে, একাডেমিশিয়ান আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে। সুতরাং সামগ্রিকভাবে আমি বলবো যে এটা শুধু এখন পামকিন প্লাসের মধ্যে সম্পৃক্ত না রেখে ডেল্টা প্ল্যান, 7 year প্ল্যান, ন্যাশনাল এগ্রিকালচার প্ল্যান, প্রাইভেট সেক্টর প্ল্যান, অ্যাগ্রো এন্টারপ্রাইজদের সাথে কালেকটিভ একটা মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্মের মাধ্যমে যদি জিনিসটা আনা যায়, এইটা আমার মনে হয় ওয়ার্ল্ড ব্যাংক, ডোনার এবং গভর্নমেন্টের ফান্ডিং এর মাধ্যমে লো কস্ট ইনভেস্ট করে এগ্রিকালচারাল সেক্টরটাকে একটা ব্যাপক ট্রান্সফরমেশন করা সম্ভব। যার কারণে আমি বলি চর আজকে ভালনারেবল, চরের লোকরা দুঃখী, কিন্তু তা না, চর কুড বি ট্রান্সফর্মড অ্যাজ এ সেন্টার অফ এক্সিলেন্স ফর ফুড সিকিউরিটি। আমি মনে করি আগামী দিনের চর, আমাকে আল্লাহ যদি কোনোদিন মানে দৈব শক্তি দেয়, আমি চরে কার্গো প্লেন নামানোর জন্য আমি রানওয়ে তৈরি করতে চাই, সো দ্যাট আমার ফ্রেশ প্রোডাক্ট, লাইভ স্টক, এগ্রিকালচার, ফিশারিজের প্রোডাক্ট ওইখান থেকে প্রসেসিং হয়ে আমার আরবান অ্যান্ড ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটে যেন চলে যেতে পারে। সরাসরি চর থেকে এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে কার্গো নিয়ে একটা মিডিল ইস্টে চলে যাবে। এই ভিশন, এই স্বপ্নটা আমি দেখি। তো ধন্যবাদ মোর্শেদ ভাই সময় দেওয়ার জন্য।
আজকে আপনাকে নিয়ে আমরা আলোচনা করব, সুতরাং আপনার মানে শেষ করার কিছু নাই। নাজমুল ভাই, আপনি প্রাথমিকভাবে আমাদেরকে যে ধারণাটা দিলেন যে এটি আসলে গত 1 যুগ ধরে বা 12 বছরে বিশাল একটা অবস্থান, মানে বিশাল একটা এরিয়া এটা সম্প্রসারিত হয়েছে এবং এটা প্রোডাক্টিভিটির ক্ষেত্রেও ডেফিনেটলি অনেক উন্নয়ন ঘটেছে। আমার জাস্ট একটা প্রশ্ন যে এটি শুধু মিষ্টি কুমড়া কেন? চর এলাকায় আপনি শুধু মিষ্টি কুমড়াকে কেন এত বেশি গুরুত্ব দিচ্ছেন অন্য কোনো ক্রপকে না করে? ধন্যবাদ মোর্শেদ ভাই। আসলে অ্যাজ এন এগ্রিকালচারিস্ট আমি কিন্তু এই ইস্যুটা নিজের মধ্যেও আছে, আপনি তুলেছেন ভালো। আমরা শুধু মিষ্টি কুমড়া কেন, আমরা যখন শুরু করি তখন আমার মনে আছে 2005 সালের অক্টোবরের 15 তারিখ প্রথম এটার ইনিশিয়েশন। আমরা কিন্তু 15 পদের বীজ দিয়ে শুরু করেছিলাম। ওইখানে করল্লা, পটল, লাউ, কুমড়া এবং আদার কিওকার্বিড জাতীয় যত আছে সবগুলোই আমরা ফলন পেয়েছি, কিন্তু ট্রিমেন্ডাসলি ফলন পেয়েছি পাম্পকিনে। পাম্পকিনের বিয়ারিং, পাম্পকিনের প্রোডাকশন, ফ্লাওয়ারিং, লিফ এবং আদার ইম্প্যাক্ট, যেটা উইদিন 30 ডেজ অর 35 ডেজের মধ্যে প্রুভ করছে বাই কম্পিটিশন, একটা 100 মিটার স্প্রিন্টের মতো। সব গাছ 15টার মধ্যে দেখা গেছে পাম্পকিন কিন্তু সবচেয়ে স্বল্প সময়ে ওই আপনার হোসাইন বোল্টের মতো সে 100 মিটার পার হয়েছে। আর ইনফ্যাক্ট পাম্পকিন কেন, এটা যদি বিশ্লেষণ করি তাহলে আমাদের কন্টেক্সচুয়াল কিছু অ্যানালাইসিস আছে যে এই মানুষগুলো যদি হাজার হাজার মানুষ করল্লা করে, যে পরিমাণ করল্লা পটল হবে তখন এইটা টমেটোর মতো দাম হবে 1 টাকা 1.5 টাকা। ওগুলো না হবে বাজার, না হবে কিছু, না খাবে গরু, সেগুলো রাস্তায় ফেলাই দিবে। আমাদের বগুড়ায় অনেক ঘটনা আছে, মূলা ফেলাই দিচ্ছে, টমেটো ফেলাই দিচ্ছে। তা আমরা তখন চিন্তা করলাম যে হ্যাঁ, তাদের হোমস্টেডে তাদের নিউট্রিশনাল আপলিফমেন্টের জন্য আমরা মাল্টিপল ক্রপ, যেমন লেটুস পর্যন্ত আমরা গরিবের ঘরের আঙ্গিনায় দিচ্ছি। এবং আমাকে বলছে এক মহিলা যে বাবা, আপনারা এই যে লেটুস দিলেন, নতুন বিদেশি শাক, এটা খাবো কিভাবে? তা ওরা, আমি বলতেছি যে একটা ডার্কির মধ্যে মাছ ধরে নিয়ে আসতেছিল। তাই আমি বলছি আপনার তো ভালো জিনিস আছে, আপনার এই চিংড়ি মাছের সাথে লেটুস রান্না করবেন, চিংড়ি মাছ রান্না করে উপরে লেটুস পাতাগুলো ছড়াই দিবেন, ওটা অটোমেটিক্যালি যখন সিদ্ধ হয়ে যাবে এটা খাবেন। ওই ভদ্র মহিলা অনেক বয়স, 80 বছর, উনি আমাকে বলছে বাবা আপনার জিনিসটা আমি করছিলাম, এত সুন্দর টেস্টি। তো এইভাবে নতুন একটা ক্রপ কিন্তু কমিউনিটিতে আমরা প্রমোট করছি। যেমন ওই নর্দার্ন বেল্টে এখন কিন্তু আপনার লেটুস হচ্ছে, বিট খায়, এখন রেড বিট খায়, টার্নিপ খায়। সুতরাং আমাদের এই পর্যন্ত 26টা ক্রপ টেস্ট করা আছে, বাট আমরা সিস্টেমে দিচ্ছি না। এই কারণেই আমি যদি ওয়াটারমেলন করি 1000 মানুষের দ্বারা, ওই ওয়াটারমেলন আমি শিওর 3 টাকা কেজিতেও কেউ কিনবে না। কিন্তু পাম্পকিন দেওয়ার পিছনে কারণ হলো পাম্পকিনের শেলফ লাইফটা ন্যাচারালি অনেক বেশি। আমার টেবিলে 21 মাস ছিল, যেটা দেশি ভ্যারাইটি সেটা 12 মাস 9 মাস কোনো ম্যাটার না, নর্মাল টেম্পারেচারে থাকে। হাইব্রিড গুলো অনেকটা লেস ডিউরেবল, এটা 5 থেকে 7 মাস সুন্দর থাকে। সুতরাং এই জিনিসটাই আমাদেরকে বেশি হেল্প করছে যে আসলে পাম্পকিন দিলে এটা বেশি দিন রাখা যাবে। অর্থাৎ আমরা মার্কেটকে কন্ট্রোল করতে পারবো, অর্থাৎ আমার মিডলম্যান ডমিনেট মার্কেটিং হবে না। আমি এখন বিক্রি করব না ভাই, আমি 1 মাস পরে বিক্রি করব, সো দ্যাট আমি মার্কেটের উপর কন্ট্রোল ওভার করতে পারছি। আমি এই প্রোডাক্টটা রাখতে পারতেছি একেবারে বন্যার সময় যখন ফুড থাকেই না, তখন আমার লিন সিজন ম্যানেজমেন্ট করার জন্য রাখতেছি, এবং আমি সেই সময় বিক্রি করলে এটার ভ্যালুও পাচ্ছে অনেক বেশি। যেমন 4টা কুমড়া 700 টাকায় বিক্রি করে মহা খুশি। ফার্মার বলে যে স্যার 4টা কুমড়া 720 টাকায় বিক্রি করলাম, এর মধ্যে মাংস নিছি, দুধ নিছি, মানে পোলায়ের চাল নিছি, মানে তাদের জন্য একটা আনন্দ দেখা যায় যে এই কুমড়া বন্যার সময় পোলাও খাওয়াবে বাচ্চাদের, এটা যেন তাদের একটা বড় পরিতৃপ্তি। সুতরাং এই কতগুলো ফ্যাক্টর ভিতরে, হিডেন আনসিন ফ্যাক্টর, যেগুলোর কারণে আমরা পাম্পকিনের উপর বেশি এমফাসাইজ দিছি যাতে প্রোডাকশন লস, পোস্ট হারভেস্ট লস না হয়। সাথে সাথে আমরা ট্রায়াল করে করে কিছু জিনিস কিন্তু অলরেডি লাইন আপ করে রাখছি। এখন যদি আমরা বায়ার পাই যে ঠিক আছে আমার 200 টন ক্যারট লাগবে, আমরা করে দিতে পারবো।
আমার রেড বিট লাগবে, আমরা পারবো। আমরা ব্রোকলি লাগবে, লেটুস লাগবে, তারপরে আপনার হার্ড রক মেলন লাগবে। এই জিনিসগুলো টেস্ট করা আছে এবং প্রতি বছরই আমরা টেস্ট করি। সুতরাং এবছর যেমন একটা নতুন ভ্যারাইটি আমি প্রমোট করছি, যেটা বাংলাদেশে আগে কখনোই কেউ করেনি, যেটা সাইজে হবে ছোট 1 থেকে 1.5 কিলো, এর ভিতরটা হবে খুবই কম্প্যাক্ট এবং এর শেলফ লাইফ হবে ভালো, টেস্টটা অনেক সুইট। এবং এটা করার উদ্দেশ্য যে আরবান এরিয়ায় আপনি তো দেখছেন মোর্শেদ ভাই যে এক একটার ওজন 12 কেজি 26 কেজি, সেগুলো ইনস্টিটিউশনাল ইউজের জন্য ভালো। বাট আমি যখন ঢাকায় কিনতে যাব, আমি যদি 1 কেজি সাইজের একটা পাই 40 টাকা হলেও কিন্তু আমি কিনবো। তা আমার এন্টারপ্রাইজ ইয়াটাকে মাথায় রেখে আমরা টিমে ডিসিশন নিচ্ছি যে একটা নতুন ভ্যারাইটি দেব, যেটা আরবান এরিয়ার মানুষদের জন্য, যেখানে 2-3 জন নিয়ে পরিবার, তার জন্য একটা কুমড়া নিলে 2-3 দিন খেতে পারে। তো এই উদ্দেশ্যেই এইভাবে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে কনজিউমার চয়েসকে মাথায় রেখে, এক্সপোর্ট ডিমান্ডটাকে সামনে রেখে, যেমন ব্যাংকক ওয়ান নতুন ভ্যারাইটি আমরা প্রমোট করেছি 2013-14 সালে। এটা বেসড অন মালয়েশিয়ান ডিমান্ড। তারা বলতেছিল 3 থেকে 5 কেজি ওয়েট হবে, এর বেশি আমরা নেব না। তখন আমরা ব্যাংকক ওয়ান দিলাম এবং মালয়েশিয়া ইজ দ্য বিগেস্ট বায়ার অফ দিস ভ্যারাইটি, বিকজ তারা এই পাম্পকিনটা নিয়ে পাম্পকিন ক্যাচআপ তৈরি করে। সুতরাং প্রত্যেকটা মানে এন্টারপ্রাইজ বা কোম্পানির এক ধরনের নিজস্বতা আছে এবং ওই নিজস্বতাটাকে আমরা ফার্ম লেভেলে ফিট ইন করে আমাদের প্রফিট এবং পসিবিলিটি প্রবাবিলিটি স্কোপটাকে মিল করে আমরা কিন্তু খুব সায়েন্টিফিক অ্যানালাইসিস করি, ক্রপ সিলেকশন করি, হোমজিক্যালি কখনোই করি না। সুতরাং এই জায়গাগুলোতে পার্টিসিপেটরি অ্যাকশন প্ল্যান আছে আমাদের। আমরা কমিউনিটির সাথে বসি, তাদের ইন্টারেস্টের লেভেলটা দেখি, আমরা তাদের প্রফিটেবিলিটিটা অ্যানালাইসিস করে বলি। যখন তারা 90% বলে ইয়েস ভাই এটা করা যাইতে পারে, তখনই আমরা করি। শুধু এই বছরই ব্যতিক্রম, এবছর পার্টিসিপেটরি প্ল্যানিং এর কোনো স্কোপ ছিল না বিকজ অফ সিড সাপ্লাই। সিড এতই স্কারসিটি ছিল যে 20 গ্রামের যে সিড আমরা 280 টাকায় দিতাম, সেই সিড এবার 700 টাকায় বিক্রি হচ্ছে। আমি মাত্র 16 কেজি সিড আমি পেয়েছিলাম। সেই সিডগুলো আমি 300 টাকায় ওদেরকে দিতে পারছি, কিন্তু অন্যান্য ফার্মাররা 700 টাকায় সিড কিনছে এবার। এই জন্য ফার্মাররা যখন কান্নাকাটি শুরু করলো, তখন আমি চিন্তা করলাম যে এদেরকে বাঁচাইতে হবে। 700 টাকা সিড কিনে আসলে প্রফিট করতে পারবে না। তখন আমি একটা নতুন ভ্যারাইটি মানে চেয়ে পাঠাইলাম ইম্পোর্টারের কাছে এবং চিয়াতাই সিড কোম্পানি থাইল্যান্ডের সাথে যোগাযোগ করে। তখন তারা বলল, নাজমুল উই হ্যাভ এ গুড ভ্যারাইটি, ইউ ক্যান টেস্ট। তখন আমি ওদের সায়েন্টিস্টের সাথে কথা বললাম যে এর ভ্যারাইটি গুলোর স্পেসিফিকেশন বলো তো। তখন সে বলাতে আমি কনভিন্স হলাম এবং এই সিডটা নিয়ে এসে আমরা 2 প্যাকেট 16-32 কেজি দিলাম। আল্লাহর রহমে এইটার যে ট্রিমেন্ডাস রেজাল্ট, এর বিয়ারিং বেশি, এর সাইজ ছোট, কিন্তু শেপ এবং কালার এত সুন্দর, যেটা আমার কাছে মনে হয় অলরেডি ফার্মার হ্যাজ ওন দিস প্রোডাক্ট। ফার্মাররাই খুশি যে আমার গাছে স্যার 12টা থেকে 15টা পর্যন্ত ধরছে, আমি একটাও শিখতে চাচ্ছি না। টেবিল সাইজ আপনি যেটা 1 কেজি থেকে 2-1.5 কেজি বলেন সেটা, এটা উইদিন 45 ডেজ এর মধ্যে এটা অ্যারাউন্ড 1 কেজি 1.5 কেজি হয়ে গেছে এবং এটা টেস্ট অত্যন্ত সুন্দর, যার কারণে ফার্মাররাই বলতেছে স্যার এই ভ্যারাইটি কিন্তু ব্যাংকক ওয়ানের চেয়েও ভালো। সুতরাং এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং পার্টিসিপেশনের মাধ্যমে একটা প্রোডাক্টকে আমরা কিন্তু একবারে চাপায় দিচ্ছি না, আমরা অনেক মানে বিবেচনা করার পরে, ওদের সাথে কথাবার্তা বলার পর, মার্কেটের নিড, কনজিউমার ডিমান্ডটা অ্যানালাইসিস করার পর, এক্সপোর্ট ডিমান্ডটা অ্যানালাইসিস করার পর একটা একটা করে ক্রপ দিচ্ছি। মিনস আমরা কিন্তু প্রতিনিয়ত টেকনোলজিক্যালি এই সিস্টেমটাকে আপগ্রেডেশন করে নিচ্ছি, যাতে ফিউচার জেনারেশনে কোনো অসুবিধা না হয়। আজ থেকে 15 বছর পর কাউকে যেন আবার ব্যাক করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আসতে না হয়, সো দ্যাট তারা রেডি জিনিস পেয়ে যাবে। অ্যাজ পার আমাদের একটা বই বেরোচ্ছে, হয়তো জয়নুল আবেদিন স্যার জানে, ওটা মোহাম্মদ ডক্টর জামান কানাডা থেকেই একটা বই কোঅর্ডিনেট করছে, যেটা
আমাদের ব্রামারও 2টা বোধহয় আর্টিকেল তারও আছে ওখানে। ওইখানে আমাদের এই পাম্পকিনের টোটাল জিনিসটা সায়েন্টিফিক ওয়েতেই আমি ব্রিফ করছি, সো দ্যাট এই জিনিসগুলো নলেজ বেস গুলো যেন আমরা সিস্টেমে রেখে যেতে পারি, সো দ্যাট আমাদের নেক্সট জেনারেশন এসে রেডিমেড টেকনোলজি নিয়ে যেন মানে কাজে লেগে যেতে পারে। আমি বলি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট যার চাকরি নাই, মাথায় হাত দিয়ে বসে আছে, তার জন্য কিন্তু বসে থাকার কোনো কারণ নাই। আমি দেখছি যে 5 জন ইয়তের সাথে ট্রায়াল বেসিস পাস করে এক্সেলে 1,95,000 টাকা দিয়ে প্রথম বছরই মোটরসাইকেল কিনে ফেলছে। তাহলে 1,95,000 টাকা কুমড়ার ব্যবসা আবাদ করে যদি কিনতে পারে, সেই ছেলেটা তাজমহল গড়তে পারে যদি রাইট ওয়েতে সে এন্টারপ্রাইজে জয়েন করে। তো এই জন্য আমি বলি এটা অভাবনীয় অপরচুনিটির জায়গা। এখানে শুধু ফার্মার বলবো না, উইমেন বলবো না, আমার মনে হয় এডুকেটেড ক্লাসকে যদি বাংলাদেশ ব্যাংক বা আমাদের রাষ্ট্রীয় ব্যাংকগুলো একটা এন্টারপ্রেনারশিপ মডেল ডেভেলপ করে ওদের ইজি মানে শর্তে কিছু এগ্রিকালচারাল লোন প্রভিশন দিতে পারে, আমার মনে হয় 5 লাখ টাকা for a enterprise or group of youth is enough to produce more than 50 lakh টাকা। থ্যাংক ইউ। আমার মনে হয় নাজমুল ভাই আপনার কথা যে জিনিসটা পরিষ্কার সেটা হচ্ছে যে সম্ভাবনার জায়গাটা অনেক। আপনি পামকিন এখন প্রিজার্ভেশন এবং অন্যান্য কন্টেক্সট চিন্তা করে হয়তো এটাকে এখন প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বাট আমরা যদি একটা ভালো মার্কেট চেইন তৈরি করা যায় তাহলে অন্যান্য প্রোডাক্ট গুলোকেও সেখান থেকে আসলে আমরা সাকসেসফুলি প্রমোট করতে পারবেন আপনার বা আপনার ফার্মাররা সেটা করতে পারবে। আমার এই আপনার বীজের কথা বলছেন, এবছর বীজের সমস্যা আপনি ভুগছেন, আমার মনে হয় যে একটু রিসার্চ করা দরকার যে এটির একটি কারণ। প্রণব সাহার মতো আমাদের যারা আছেন যারা 1600 টাকায় বীজ কিনে ভাইজা মানে ওনারা কি করেন আমরা জানি না, প্রণব সাহা বলছেন যে উনি 1600 টাকা করে কেজি বীজ কিনেছেন আর কি। জাস্ট ফান করার জন্য আমি বলছি যে আমাদের মধ্যে সবাই যদি আবার কুমড়ার বীজ কিনে খাওয়া শুরু করি তাহলে আমাদের ফার্মারদের বীজের সমস্যা হতে পারে। যাই হোক, কিন্তু প্রণব দা যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে উৎপাদন তো আমাদের হচ্ছে, কিন্তু এটা কতটা নিরাপদ। আপনার এই পাম্পকিনের যে কথাটি বললেন, মানে যে চাষের কথা বলছেন, আমরা নিরাপদ খাদ্যের কথা বলছি। আপনার এই পাম্পকিন চাষ পদ্ধতি বা চর বেস যেই আমরা যে স্যান্ডব্যাগ ক্রপিং করছেন আপনারা, সেটি কতটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং কতটা নিরাপদ? আচ্ছা, এটা একটা অতীব গুরুত্বপূর্ণ জায়গা যেটা নিয়ে আমরা আরো 2-3টা অনুষ্ঠান করেছি, যে নিরাপদ খাদ্য। এবং আমি নিজেও মনে করি, আমি কিন্তু ঢাকায় শাক কিনে খাই না, কারণ আমি সকালবেলা একবার জগিং করতে যায় দেখি এই শাকগুলো পরিষ্কার করতেছে হলো ধানমন্ডির ওই পচা পানিতে। এরপর থেকে শাকের উপর রুচি আমার উঠে গেছে। অর্থাৎ ফ্রেশ ফুডকে আমরা প্রসেস করতে যেয়ে এটাকে কন্টামিনেট করে ফেলতেছি। আর রাস্তার কাছে একটা ফার্ম গেট থেকে একটা প্রোডাক্ট কনজিউমারের কিচেনে ঢুকতে গেলে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো এই 5টা 6টা হাত বদলের মানে বদৌলতে এটা কিন্তু বগুড়ার মাটির মানে যত নোংরা আবর্জনা আছে সেটা নিচ্ছে, এরপরে কাউরান বাজারে রাত্রে নিচ্ছে, তারপর মোহাম্মদপুরের বাজারে নিচ্ছে, এরপরে আপনার রিক্সায় উঠে আবার বেড়িবাঁধে আসতেছে, বেড়িবাঁধ থেকে কিছু ময়লা নিচ্ছে, তারপর আমাদের ভ্যান গাড়িতে অথবা কমিউনিটি শপগুলোতে আসতেছে। অর্থাৎ বাংলাদেশের তামান ময়লাগুলো সাথে নিয়ে আমাদের কিচেনে ঢুকতেছে। আমরা যতই বলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপা এটা খুব ফ্রেশ, আপা এখনই নামলো ইয়ার থেকে আনলাম, ওই আমার ভেন্ডর গুলো বাসার সামনে তারা বলে ফোনে ফোনে যে আপা একদম ফ্রেশ তাজা জিনিস দিচ্ছি, আমি মনে মনে বলি তোরা তাজা জিনিস দিচ্ছিস না, তোরা আমাদেরকে বিষ খাওয়াচ্ছি। তাহলে আলটিমেটলি সেফ ফুডের কতগুলো ডেফিনেশন বাই ট্রেনিং, বাই এডুকেশন, বাই এগ্রিকালচার। সেফ ফুড মিনস আমি সেফ একটা এনভায়রনমেন্ট অর্থাৎ সয়েলে তৈরি করতেছি, যেই সয়েলটা পেস্টিসাইড ফ্রি, অর্গানিক লোড ফ্রি, মেটালিক লোড ফ্রি, পানি যে পানি ব্যবহার করছি সেই পানি কোনো অর্গানিজম দ্বারা কন্টামিনেটেড না, হেভি লোডের পানি না, যেটা শিল্পর বর্জ্য পানি না, এই ধরনের ফ্রেশ জিনিস দিয়ে যখন করব তখন এটা ফ্রেশ ফুড। বাংলাদেশে ফ্রেশ ফুড কত পার্সেন্ট হয় এটা নিয়ে আমার একটা বিরাট মানে সন্দেহ আছে যে আসলে আমরা কি খাই। সেফ ফুড, ফ্রেশ না সেফ, সেফ সেফ ফুড। ফুড, জি স্যার, সেফ ফুড।
তো এই সেফ ফুডের ক্ষেত্রে একটা স্যার আরো ব্যাপকভাবে বিশদভাবে বলতে পারবেন, আমার ওইটা স্টাডি নাই। তবে স্যানবার্ড সিস্টেমে যেটা আমরা ক্রপ করছি সেটা আমি বলবো এটা অনেক অনেক বেশি সেফ ইন কম্পেয়ার টু আদার ক্রপ। কারণ দুইটা, যে একটা সেফ ফুড করার জন্য যে সয়েল দরকার, আমি যে জমিটাতে পেস্টিসাইড ইউজ করি সেই জমিটাতে আবাদযোগ্য ফসল কিন্তু সেফ ফুড না। ওইটাকে সেফ অর্গানিক বেস করতে গেলে 3 থেকে 4 বছর ওই জমিটাকে ন্যাচারালি ফেলায় রেখে রিনিউ করে তারপর যদি ক্রপ করি তবেই না বলতে পারবো এটা সেফ ফুড। আর আমি স্যানবারকে বলবো যে দিস হ্যাজ গিভেন অ্যান্ড বেস্টড বাই গড ডাইরেক্টলি। কারণ আমরা যে ক্রপটা করতেছি সেই ক্রপ 5 মাস 6 মাস পরে বন্যার পানি এসে কিন্তু রিচার্জ হয়ে যাবে, ওখানে নতুন পলি জমবে। সুতরাং ওইটাকে আমরা অনেকভাবে বলি যে দিস ইজ দ্য সয়েল অর দ্য সারফেস ইজ কমপ্লিটলি সেফ উইদাউট এনি বিগ কন্টামিনেশন, নাম্বার 1। নাম্বার 2, আমাদের প্রোডাকশন অ্যান্ড টেকনোলজি প্যাকেজে আমরা পেস্টিসাইড ইউজ করি না, করলেও আমরা বায়োলজিক্যাল কন্ট্রোলের মাধ্যমে ফেরোমেন ট্র্যাপ দিয়ে আমরা ফ্রুট ফ্লাই এবং আদার ফ্লাইগুলোকে কন্ট্রোল করি। আর ন্যাচারালি স্যানবার্ড এনভায়রনমেন্টটা আপনার অতি তপ্ত বালিভূমি থাকার কারণে ডিজিজ ইনফেস্টেশনের রেটটা কিন্তু অনেক কম। 15 বছরে কখনোই আমরা থ্রেশহোল্ড লেভেলের পেস্ট অ্যাটাক হয়নি। এই দিক থেকে ন্যাচারালি বেনিফিটেড আমার মনে হয়। এই কারণেই আমরা বলি যে স্যানবার ক্রপিং এর মাধ্যমে উৎপাদিত ফসল 100% না হলেও 90% সেফ, যেহেতু আমরা পেস্টিসাইড ব্যবহার করি না। আমি অর্গানিক বলতে পারতেছি না, যেহেতু আমরা ফার্স্ট টপ ড্রেসিং লেভেল বা সয়েল প্রিপারেশনের সময় 150 গ্রাম ইউরিয়া, টিএসপি অ্যান্ড এমপি মিক্স করে সয়েলের ফার্টিলিটিটাকে একটু বাড়াই নিতে হয় ভেজিটেটিভ গ্রোথ অ্যান্ড আদার ফ্যাক্টরের কারণে। এই জন্য আমি কখনো এটাকে অর্গানিক বলি না। বাট এরপরে কিন্তু আর আমরা ইনঅর্গানিক ফার্টিলাইজার ইউজ করি না, পেস্টিসাইডও ইউজ করি না। সো দ্যাট এটা হলো সেমি অর্গানিক এবং 100% পেস্টিসাইড ফ্রি প্রোডাক্ট from a very rechargeable renewable soil so that it can term as a safe food. থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমি আসলে এই কথা, জি স্যার। ঠিক আছে, তুমি বলো না। না আমি আসলে আমি তো নিজেও দেখেছি আপনার এই কার্যক্রমগুলো, সুতরাং আমি শিওর যে এটি অবশ্যই সেফ। তবু আপনার কাছ থেকে শোনার জন্যই আমি আসলে যে কারণে এই বিষয়টি উল্লেখ করছি সেটি হচ্ছে যে এটি একটা বিশাল সম্ভাবনা। আমরা যেখানে বিদেশে যে আমাদের ভেজিটেবল এক্সপোর্ট করি সেখানে কিন্তু এই চর বা এই যে আমাদের নদীর তীরের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে কিন্তু আমরা টার্গেট করতে পারি আমাদের এই সেফ ফুড প্রোডাকশনের জন্য, যেটি আমরা যে কোনো স্ট্যান্ডার্ডে আমরা আমাদের এক্সপোর্ট লেভেলটাকে এনশিওর করতে পারবো। সুতরাং সেই আমার মনে হয় যে এটি আরেকটা জায়গা যেখানে শুধুমাত্র মিষ্টি কুমড়া না, আমাদের এই যে যেটি নাজমুল ভাই ব্যাখ্যা করলেন যে প্রতি বছর এই মাটি ধুয়ে যাচ্ছে, এটি নতুন করে পলি পড়ছে এবং আমাদের যা কিছু কেমিক্যাল যদি কোনো থাকে, রেসিডিউ থাকে, সেটি আবার ওয়াশ আউট হয়ে গিয়ে আমাদের এটি একটা নিউট্রাল ইয়াতে চলে আসছে। সুতরাং বিদেশে সবজি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু আমাদের এই চরের বা এই যে নদীর তীরের মানুষগুলো বা কমিউনিটি গুলো একটা বিরাট ভূমিকা রাখতে পারে। আমি আবার আসবো আপনার কাছে, তার মধ্যে আমি একটু আমাদের জয়নুল আবেদিন স্যার একটু কথা শুনেছি। আমি আসলে নতুন কিছু নাই, আসলে আজকে আমরা নাজমুলের কাছ থেকে শোনাটাই আমাদের মূল উদ্দেশ্য। ওর সাথে কোনো একজন কৃষক থাকলে আর একটু ভালো লাগতো। প্রথমে একটু জিনিস আমি বলি যে নাজমুল, তুমি নিজেই শেষের দিকে এসে বলেছো যে আমরা কখনোই আমাদের এই আন্দোলনটা সেফ ফুডের জন্য বাংলাদেশের কনটেক্সটে আসলে খেয়াল করে দেখতে হবে। আমরা অর্গানিক বলছি না, অর্গানিক অবশ্যই সেফ, কিন্তু আমরা অর্গানিক বলছি না এই কারণেই যে কারণ সার ব্যবহারের আমরা বিরোধিতা করছি না এই মুহূর্তে। তো ফলে আর সার থেকে কন্টামিনেশনটা, যে সমস্ত যে সারগুলো আছে সেইখান থেকে খাদ্যকে অনিরাপদ করার সম্ভাবনাটা খুবই কম। এটা অবশ্যই আমরা অর্গানিক বায়োপেস্টিসাইড বা এগুলা কম্পোস্ট ইত্যাদি ব্যবহার করলে ডেফিনেটলি এটা আরো ভালো। কিন্তু সেই জায়গাটায়
আমরা আপাতত যেটা মেজর জায়গাটা হলো যে আমাদের কোনো হার্মফুল পেস্টিসাইড, ক্ষতিকারক বালাইনাশক, সেটা পোকামাকড় দমনের জন্যই হোক অথবা আগাছা দমনের জন্যই হোক অথবা রোগের কন্ট্রোলের জন্যই হোক, এই জায়গাটাই হলো আমাদের কথাটা, মূল কথাটা আসলে আমরা ওখানে আসতে। প্লাস হলো যে পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং, যেগুলো তুমি বলছো ধানমন্ডির নোংরা পানিতে কুমড়ার শাক এনে ধুইতেছে, এটা হলো একেবারেই শুরু, আর ক্ষেতের থেকে তুলে নিয়ে এসে ওগুলা করতেছে। এরপরেও তো ধাপে ধাপে হইতেই থাকে, মানে ফ্যাক্টরিতে গেলে পরে সেখানে একটা হচ্ছে, রেস্টুরেন্টে গেলে পরে সেখানে হচ্ছে, প্রত্যেক বিভিন্ন জায়গাতে আসলে খাদ্যটা অনিরাপদ হয়ে যেতে পারে। আমরা শুধু যে প্রাইমারি প্রাথমিক উৎপাদিত কুমড়া কি ধান কি চাল কি ফুলকপি শুধু এটার কথাই বলছি না, খাদ্য বলতে খাদ্য প্রাথমিক উৎপাদিত যে পণ্য আছে সেটা, তার সঙ্গে খাবার আগ পর্যন্ত যেভাবে রূপান্তরিত হতে থাকে, প্রক্রিয়াজাতকরণ হয়, সবটাই আসলে এই নিরাপত্তার সঙ্গে জড়িত রয়েছে প্রত্যেকটা জায়গায়। ফলে আমাদের বক্তব্য ওই জায়গাতেই। তো তোমার শেষ কথাতে আসলে পরিষ্কার ভাবে সেটাও সেই জায়গাতে আমরা একমত হয়েছি আর কি। আমার আরেকটু তোমার কাছে প্রশ্ন, যে আজকে যে আমাদের যে জায়গাটা আলোচনার, যে সামষ্টিক উন্নয়ন নিয়ে আমাদের যে সিরিজটা চলতেছে, এই জায়গাটায় এই যে চর অঞ্চলে যে কুমড়ার যে মানে বিপ্লবটা হচ্ছে, এইখানে মানুষের সামষ্টিক উদ্যোগটা কোথায় আছে, কি আছে, সেটা আর একটু ব্যাখ্যা করবে কিনা ভালো করে। ওই জায়গাটা আমরা কি করে সেখান থেকে, যে দাউদকান্দির একটা উদাহরণ আছে, সেখানে মানুষকে একখানে নিয়ে এসে শুধু মাছের মধ্যেই নাই, এখন অন্যান্য জায়গাতেও যাওয়ার চেষ্টা করা হচ্ছে ঠিক ওইভাবে, এবং দিগন্তটা ওই জায়গাটাই যে প্রসারিত হচ্ছে, যে মানুষ যদি একখানে হতে পারে, শুধু মাছ উৎপাদন নয়, মাছ ফসলের যে ফার্মিং সিস্টেম যেটা আছে সেটা সার্বিকভাবে, এবং তার জীবন ও জীবিকার ভিতরে আসলে সামগ্রিক একটা উন্নয়নের ভিতরে পরিবেশ সবকিছুতে আসতে পারে। এই জায়গাটায় তোমার সঙ্গে সাদৃশ্য কোথায় আছে, বা কোথায় এখানে আমরা শিখতে পারি, কি শিখতে পারি তোমার এই উদ্যোগ থেকে, যে আমরা যে বলছি সামষ্টিক উদ্যোগ, যে কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচ বলছি, এই জায়গা থেকে কি শিখে ওখানে আমরা ওটাকে এনরিচ করতে পারি, কি করে ওটাকে আরো আমরা করতে পারি, সেটা একটা প্রশ্ন আমার। ধন্যবাদ। মিল্লাত ভাই কিছু বলবেন? আচ্ছা, মাইক অফ করা রয়েছে। না ঠিক আছে, আপনি বলেন, আপনি একটু স্যারের ইয়েটাই যদি আমরা জানতে পারি। জি আচ্ছা, ধন্যবাদ স্যারকে। আসলে স্যার হলো মানে আসল জায়গাটাতে হাত দিয়েছে। আমরা বিক্ষিপ্ততা আমাদের মানে মনে হয় পারিবারিক বলি আর সমাজ ভিত্তিক বলি আর জাতিগত বলি, এটা একটা মানে বিক্ষিপ্ততা আছেই আমাদের কালচারে। সুতরাং এখন বলতেছি সামষ্টিক এবং কম্প্রিহেন্সিভ, যেটা আমি বলি অলওয়েজ কম্প্রিহেন্সিভ এন্ড ইন্টিগ্রেটেড সলিউশন ইজ রিকোয়ার্ড। সেই ক্ষেত্রে স্যার সুন্দর একটা প্রস্তাবনা, যে আসলে এটাকে আরো কিভাবে ইন্টিগ্রেটেড করা যায়, সামষ্টিক এবং মানে আপনার কালেকটিভ, যেটা সমাজ ভিত্তিক সামষ্টিক, এবং আমি বলবো সামষ্টিকতাটা আসলে স্টেটকে বাদ দিয়ে কখনোই আগানো যায় না। যখনই আমরা ইন্টিগ্রেশনের কথা বলবো, কম্প্রিহেন্সিভনেসের কথা বলবো, সামষ্টিক কথা বলবো, তখন কিন্তু স্টেট মেকানিজমের সংস্পর্শ বা সংশ্লিষ্টতা তার দরকার। এই ক্ষেত্রে ধরেন আমার 15 বছরের অভিজ্ঞতায় আমরা শুরু করলাম একদম ভূমিহীন মানুষদেরকে নিয়ে, এক্সট্রিম পুয়ার মানে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, আমরা ওয়েলথ র্যাঙ্কিং করে বের করলাম। এরপর ওদেরকে ট্রেনিং দেওয়ার ফলে ওরা যখন ইম্প্যাক্ট পাইতে শুরু করলো, তখন কিন্তু পাশের নেইবার ফার্মার গুলো সেকেন্ডারি অ্যাডাপ্টার হিসেবেও তারা কিন্তু এসে জয়েন করা শুরু করলো। যখন সেকেন্ডারি অ্যাডাপ্টার তৈরি হলো, তখন কিন্তু স্কুল মাস্টার, গ্রামের কোনো ইয়ত বা কোনো টাকা আছে যারা এগ্রিকালচারকে ভালোবাসে বা একটু বুদ্ধি আছে, তারা ফার্মারের সাথে কালেকটিভলি আসে জয়েন করা শুরু করলো, যে টাকা আমি দিচ্ছি তুই কর, আমরা ভাগাভাগি করে নেব। শেয়ার ক্রপিং এর একটা ইয়ে তৈরি হলো, ব্যবস্থা তৈরি হলো। এখন ধীরে ধীরে ওভার 10-12 ইয়ার্স এখন যেটা দেখা যাচ্ছে, আমরাই এন্টারপ্রাইজ প্রমোশনের জন্য প্রথমেই কমিউনিটি গ্রুপ তৈরি করছি। 30 জন মিলে একটা গ্রুপ। 30 জন করার পিছনে কারণ হলো
30 জনকে একটা স্যালো টিউবওয়েল দিলে একজন ওয়াটার এন্টারপ্রেনার হিসাবে আবার তৈরি করা যায়। একজন ওয়াটার এন্টারপ্রেনার 30 জন ফার্মারকে পানি দেওয়ার পর, নিজের আবাদ করার পর, ও আবার এই মেশিনটা নিয়ে যে ভুট্টা ভাঙতেছে বা ভুট্টার জমিতে পানি দিচ্ছে, ইভেন বন্যার সময় এই শ্যালো দিয়ে আবার সে ওই ট্রাক্টর বানায় চালাচ্ছে। মানে একটা মাল্টিপল ইউজ এবং অপরচুনিটি একজন এন্টারপ্রেনারের জন্য। তো এইভাবে ধীরে ধীরে স্যার আমরা সামষ্টিকতার দিকে আগাইতে শুরু করলাম। এখন যেটা আমরা বলতেছি প্রোডিউসার অ্যাসোসিয়েশন, প্রোডিউসার অ্যাসোসিয়েশন লিঙ্ক টু ইট, যাবো, ঠিক আছে, যাই, রাগ হয়েছিল আমার খুব। প্রোডিউসার অ্যাসোসিয়েশন লিঙ্ক টু ইট আদার স্টেক হোল্ডার, যেটা হচ্ছে আমার সিড প্রোভাইডার। এখন আমাদের ফোন করলে ফার্টিলাইজার এবং কম্পোস্ট ফিল্ডে পৌঁছায় দিয়ে যায় ট্রলিতে করে। আমার বায়ার আছে, আমাদের মাইক্রো নিউট্রিয়েন্ট বা পেস্টিসাইড জাতীয় জিনিসগুলো সাপ্লাই করার জন্য লোক আছে। আলটিমেটলি এই টোটাল সিস্টেমটা আমরা হিসাব করে দেখেছি যে 12 থেকে 13টা ডিফারেন্ট লেয়ার অফ পিপল কিন্তু এনগেজ হয়ে গেছে এই প্রোডাকশন, প্রসেসিং, এক্সপোর্ট অ্যান্ড মার্কেটিং চ্যানেলে। আর সামষ্টিক উন্নয়ন বলতে যেটা আমি বলবো, যদি সেক্টরাল লিঙ্কেজ বলি, আমরা কিন্তু এই ফার্মার গুলোকে বুদ্ধি দিচ্ছি যে তোরা শুধু কুমড়া করিস না, কুমড়ার টাকাটা বিক্রি করে তোরা গরু এবং ছাগল, হাঁস মুরগি কর। দুইটা কারণ, একটা হলো নিউট্রিশনাল আপলিফমেন্ট থ্রো লাইভ পোল্ট্রি রেয়ারিং, আর যারা একটু বড় হ্যান্ডসাম আর্ন করে তারা যখন গরু কেনে, গরুর যে 6 মাসের মানে কম্পোস্ট, সেইটা দিয়ে যখন তার ফার্মে ইনভেস্ট করে তখন কিন্তু তার কস্ট বেনিফিট রেশিও 1:7 এ দাঁড়ায় যায়। আর যখন সার কিনে করে তখন তার কস্ট বেনিফিট 1:4। তা আমরা ধীরে ধীরে ওদেরকে প্রমোট করতেছি যে একজন স্যান্ডবার ক্রপিং ফার্মারের লাইভ স্টক একটা কমপ্লিমেন্টারি এসেনশিয়াল পার্ট টু সাপ্লিমেন্ট দ্য সিস্টেম। সুতরাং সারা বছরের গরুর গোবর, জমা করা গোবর, বন্যার শেষে এই গোবরই ফার্টিলাইজার হয়ে স্যান্ডবারে যাচ্ছে, স্যান্ডবার থেকে পাম্পকিন হয়ে পাম্পকিনের ক্যাশ দিয়ে আবার গরুতে পরিণত হচ্ছে। সুতরাং এটা একটা বেস্ট ইন্টিগ্রেশন টু সাপোর্ট দ্য স্যান্ডবার ক্রপিং সিস্টেম। সাথে সাথে এই কুমড়া বিক্রি করে মহিলারা কিন্তু স্টক বিজনেস শুরু করছে। তারপর কিছু লোক ভ্যানের কিনে চালায়, অটো কিনে চালায়। সুতরাং এই যে ছোট ছোট আদার অপশন গুলো এন্টারপ্রাইজ আকারে এটাতে যোগ হচ্ছে। আমরা ইন ফিউচার মোর্শেদ ভাইয়ের মডেলটাও আমি দেখে আসছি। আমার ধন্যবাদ মোর্শেদ ভাই, আপনার সেই আর্লি স্টেজে 9 সালের দিকে আমরা গেছিলাম, তার থেকে অনেক ব্যাপ্তি হয়েছে এখন আমি জানি। সুতরাং ইন ফিউচারে আমরা নদী অববাহিকা, আমি কিন্তু বলছিলাম এইবার যে আমরা কেজ একুয়াকালচার তো করতে পারি, এখানে সারা বছর তো পানি থাকতেছে, বড় বড় মানে নেট দিয়ে প্যান সিস্টেম করে আমরা অ্যাটলিস্ট তেলাপিয়াটা করি, তাহলে তো তোরা তেলাপিয়াও খাইতে পারবি। তারা বলতেছে স্যার আসলে এতগুলা টাকা তো একসাথে নাই, আর মাছ আর কুমড়া একসাথে দেখতে গেলে হয়তো আমাদের কাজের লোক কম, বাড়িতে একা করে উঠতে পারবো না। আমার একটা ইচ্ছা আছে, যদি কখনো কোনো প্রকল্পের সহায়তা পাই তাহলে আমি ওই রিভার সিস্টেমে সিরিজ অফ কেস দিয়ে আমি তেলাপিয়া প্রোডাকশনটাকে বুস্ট আপ করবো। তা সুতরাং ওইখানে কিন্তু ফিশারিজ চলে আসলো, লাইভ স্টক 40 বা 53% মানুষ এখন কুমড়া বিক্রির সাথে সাথেই গরু কেনে বা বকরি কেনে বা মুরগি কেনে। সুতরাং 53% অলরেডি চলে আসছে লাইভ স্টকে। আমাদের এগ্রিকালচার আছে এবং ফিশারিজটা এখনো পর্যন্ত আমরা ইনকর্পোরেট করতে পারি নাই। সুতরাং ইন ফিউচারে রিভার স্ট্রিমে আমরা প্যান কালচারকে ইনকর্পোরেট করতে পারি, যেখানে আমি মনে করি মোর্শেদ ভাইয়ের ওই দাউদকান্দি মডেলটাকে ইজিলি ইমপ্লিমেন্ট করা সম্ভব। দ্য কমিউনিটি আর নট able to engage in sandbar cropping, they can come and join in fisheries intervention. Particularly depend করে যে বাড়িতে যদি সক্ষম লোক থাকে স্যান্ডবার ক্রপিংটা রাইটলি ম্যানেজ করার সুবিধা হয়, কিন্তু একজন উইডো একা স্যান্ডবার ক্রপিংকে ম্যানেজ করতে পারে না। সো দ্যাট তার জন্য আমরা যেটা করি
ফিশারিজ অথবা লাইভ স্টক তার জন্য সুইটেবল ইন্টারভেনশন। তো এই কমিউনিটি কনটেক্সট, সোশ্যাল কনটেক্সট, হাউস হোল্ড কনফিগারেশন, এই সবগুলোকে মাথায় নিয়ে সামষ্টিক উন্নয়ন করা সম্ভব এবং আমরা অলরেডি স্যার আমরা এইটার প্রসেসেই আছি। সুতরাং সামষ্টিক উন্নয়ন আমি কোনো ব্যারিয়ার নাই। কিন্তু কিন্তু একটা জায়গাটা আমরা কিন্তু যে এই যে সামষ্টিক উন্নয়নে কথাটা কিন্তু যে সবকিছুই থাকতে হবে এমন কোনো কথা কিন্তু কেউ বলছে না। যে কথাটা হলো সম্পদটা কি আছে, অপরচুনিটি কি আছে, সেটা দিয়ে সেই সম্পদকে ব্যবহার করা এবং সেটার মাধ্যমে আসলে মানুষের এবং সমষ্টিগতভাবে অংশগ্রহণ করে মানুষের জীবন এবং জীবনযাত্রার মান উন্নয়ন করা, এই জায়গাটা হলো কথাটা। ফলে সবকিছুই থাকতে হবে, না হলে পরে মানে সামষ্টিক কমিউনিটি এন্টারপ্রাইজ হইল না। এটা না, কমিউনিটিটা হলো মূল ফোকাস। সে তার আশেপাশে যা কিছু সম্পদ আছে, তবে তোমার ওখানে তো অবশ্যই পানি আসেই, সেটাকে আমরা আউটলাইন করতেছি না, কিন্তু সেটার প্রযুক্তি গুলো আরো যেতেই পারে। স্যার আপনি জানেন কিনা যে নাজমুল ভাই কিন্তু বাই এডুকেশন হি ইজ এ ফিশারিজ এক্সপার্ট। হ্যাঁ, উনি কিন্তু ফিশারিজে মাস্টার্স করা, গ্রাজুয়েশন করা এবং ফিশারিজে কিন্তু ওনার মূল জায়গাটা, সেই জন্য মাছের কথা হয়তো বারবার ওকে উন্নয়ন কর্মী হিসেবেই জানি, সেই আমল থেকে ফসলের সঙ্গে কাজ করার পরে সেই জন্য হয়তো মাছের কথা বলছেন। এনিওয়ে, আমার কাছে মনে হচ্ছে যে একটা জায়গায় খুব পরিষ্কার যে আমরা যে কমিউনিটি অ্যাপ্রোচের কথা বলছি সেটি অলরেডি এক্সিস্ট করছে আপনার জায়গায়। আপনি বলেছেন যে 30 জন ফার্মারের একটা গ্রুপ আছে, এদের সাথে আবার ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড লিঙ্কে যে 12 থেকে 13টি স্টেক হোল্ডার গ্রুপ অলরেডি তৈরি হয়ে গিয়েছে, সবকিছুই আছে। এখন এগুলোকে আমরা আরো বেশি যেই জায়গাটা দরকার, আমরা কমিউনিটি এন্টারপ্রাইজ বলতে যেটি বুঝাচ্ছি সেটি হচ্ছে যে প্রোডাকশনটা কালেকটিভ প্রোডাকশন কিভাবে সম্ভব, মানে যাতে এটি মার্কেটিংটাকে কালেকটিভলি করা যায়। আবার ধরা যাক যে 30 জন ফার্মারের একজন ফার্মার ক্ষতিগ্রস্ত হলে সে যেন বসে না পড়ে, এই 30 জন ফার্মারের প্রোডাকশনটাকে যদি আমরা একটা কালেকটিভ প্রোডাকশন বলি, যে যাই আসুক না কেন সেটি 30 জন ভাগ করে নেবে, সো দ্যাট এটা একটা ক্রপ ইন্স্যুরেন্সের মতো কাজ করবে। এবং এটি আপনি একটা কোয়ালিটি এনশিওর করতে পারবেন। আমরা মনে করি যে কমিউনিটি অ্যাপ্রোচের সবচেয়ে সিগনিফিকেন্ট জায়গাটা হচ্ছে যে ব্র্যান্ডিং এর জায়গাটি। কারণ হচ্ছে আমরা যে নিরাপদের কথাটা বলছি, যদি ট্রেসিবিলিটির কথা বলতে হয়, 30 জন ফার্মারকে ট্রেস করা ইজ ডিফিকাল্ট, বাট আপনি যদি একটা কমিউনিটিকে যে পুরো আপনি যদি বলেন যে আমরা এখানে নিরাপদ বা মানে আমরা ফুড সেফটি কোড অফ প্র্যাকটিস গুলোকে আমরা ফলো করছি, এই কথাটি যদি বলি, তাহলে সেটি ট্রেসিবিলিটিটা অনেক সহজ। আমি বিশেষ করে ইন্টারেস্টেড পামকিনের ব্যাপারে এই কারণে যে আমি যতটুকু আমার ধারণা যে এটির একটা বিশাল একটা এক্সপোর্ট মার্কেট আছে। অনেক সময় আমরা শুনেছি যে আমাদের পিস কিপিং ফোর্সের যারা ফিরে আসেন তাদের কাছ থেকে আমরা শুনেছি যে তাদের একটা কমন ভেজিটেবল হচ্ছে আসলে পামকিন, বেশিরভাগ ক্ষেত্রে। আপনি আরো ভালোভাবে আমাদের একটু বলবেন যে আপনি যে প্রোডাকশন বাড়াচ্ছেন, দিন দিন আপনার এরিয়া বাড়াচ্ছেন, এই প্রোডাকশনের মার্কেটিং এর ভবিষ্যৎটি কি? আমাদের একজন দর্শক সাইফুল আজম খান, উনি প্রশ্ন করেছেন যে প্রোডিউসার তার নিরাপদ প্রোডাক্ট ব্যবসায়ীর হাতে তুলে দেয়, পরে ব্যবসায়ী তা হতে অনিরাপদ হয়ে যায়। এক্ষেত্রে প্রোডাকশন, প্রসেসিং, মার্কেটিং এবং এক্সপোর্ট চ্যানেলের সব জায়গায় পামকিন প্লাসের অংশগ্রহণ আছে কিনা, অথবা না থাকলে এই ব্যাপারে আপনার উদ্যোগটা কি? আমার মনে হয় যে এটিকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা এই বিষয়টিকে আর একটু পরিষ্কার করতে পারবো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমার এখনকার মুভটাই কিন্তু ভাইয়ের ওই প্রশ্নগুলোকে সম্পৃক্ত করি এবং আপনার কোশ্চিন গুলোকে, যে আসলে ফার্স্ট প্রোডাকশন টার্গেট আমরা যেভাবে বাড়াচ্ছি, বা এটা নদী অববাহিকায় 34টা ডিস্ট্রিক্টে রাইটলি ফিট এই টেকনোলজিটা ডেসিমিনেট করা যেতে পারে। 18,000 স্কোয়ার কিলোমিটার ফ্লাড প্রোটেকশন এমব্যাঙ্কমেন্টে এখন প্রায় 2,00,000-2.5 লক্ষ ভূমিহীন মানুষ নদী ভাঙনের ফলে বসবাস করে এবং মানবতর জীবনযাপন করে। সুতরাং এই টেকনোলজিটা ইজিলি কিন্তু উইদিন এ নাইট তাদের কাছে দিয়ে করানো সম্ভব। কিন্তু আমরা যখন ম্যাসিভ ডেসিমিনেশনে যাব, এই প্রোডাক্টের মার্কেটিং, কনজামশন, এক্সপোর্ট, স্টোরেজ কি হবে, এইটা দিক বিবেচনা করলে আমার মনে হয় পামকিন একটা ওয়ার্ল্ড ওয়াইড খুব মানে ডিমান্ডেবল কমোডিটি, যেটা রাশিয়াতে বোধহয় 11 মিলিয়ন মেট্রিক টন, চায়না, রাশিয়া, ইরান, মেক্সিকো, এই দেশগুলো কিন্তু পামকিনে মোর দেন 7 মিলিয়ন থেকে 11-12 মিলিয়ন মেট্রিক টন উৎপাদন করে। সেই ক্ষেত্রে আমি ওয়েবসাইটে ডাটা ঘেটে দেখলাম আমাদের অবস্থান এখানে জিরো, কোনো নাই। আমাদের এখন কারেন্ট
মার্কেট ডিমান্ড 7,35,000 মেট্রিক টন আমাদের ন্যাশনাল ডিমান্ড, সেখানে আমরা উৎপাদন করি অ্যারাউন্ড 3 লক্ষ বা 3.5 লক্ষ মেট্রিক টন। তা আমি তো এখন 50% প্রোডাকশন টার্গেট থেকেই পিছায় আছি আমার ন্যাশনাল নিডের তুলনায়। সেই ক্ষেত্রে আমার অপরচুনিটির জায়গা এটা আরো 3 থেকে 5 ফোল্ড বাড়ানোর স্কোপ আছে। আর যেহেতু একটা এস্টাবলিশড মার্কেট তৈরি হয়ে গেছে, বিশেষ করে সৌদি আরব, যখন হজের সময় আমাদের কাটতি বা বিক্রি বা এক্সপোর্ট বেশি হয়, মিনস আমাদের এই কুমড়াগুলোই বাংলাদেশের থেকে নিয়ে তারা সৌদি আরবে কিন্তু ওই 30 লক্ষ হাজিদের খাবার সরবরাহ করে। মিডিল ইস্টের দুবাই, আবুধাবি, কাতার এবং সৌদি আরবে, ইয়েমেনে এটার হিউজ ডিমান্ড। আমরা ওইখান থেকে ইয়েমেনে বোধহয় একবার একটা বায়ার নিয়ে গেছে। তাহলে মিডিল ইস্ট মার্কেটটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, সেখানে একটা বড় মার্কেট ডিমান্ড আছে। মালয়েশিয়া হ্যাজ এ বিগ কনজিউমার আমাদের এই পাম্পকিনের। সাথে সাথে আপনি যেটা বললেন, আমি দীর্ঘদিন যাবৎ এই পিস কিপিং মিশনের 40টা দেশে তখন আমাদের সৈন্যবাহিনীরা কাজ করতো। এইটা যদি কোনোভাবে আমরা গভর্নমেন্টের সাথে লিঙ্কেজ করে এই ভূমিহীন মানুষদের প্রোডাক্টটাকে পিস কিপিং মিশনে পাঠাইতে পারতাম, নট অনলি বাঙালি সৈন্য, বিদেশি সৈন্যরাও পাম্পকিন খায়। সুতরাং তারা হয়তো স্মোক পাম্পকিন খায়, আমরা সিদ্ধ করে ভর্তা খাই। এই পাম্পকিনের হরেক রকম পদ তৈরি করা যায়, 18-20টা ডিফারেন্ট রেসিপি আছে। সুতরাং এটার মানে আমার কাছে মনে হয় প্রোডাকশন যতই হোক, আর পৃথিবীর ফুড ইনসিকিউরিটির যে সিচুয়েশন কারেন্টলি, আমাদের শুধু এখানে বাড়াইতে হবে ইন্টারন্যাশনাল কানেকশনস, রাষ্ট্রীয়ভাবে কিছু উদ্যোগ দরকার। আফ্রিকান কান্ট্রিগুলোতে কিভাবে এই প্রোডাক্টটা চ্যানেল করা যায় এবং সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে কিভাবে করা যায়। আমি তো মনে করি ইভেন দার্জিলিং এ, তারপর নেপালে, ভুটানে, এটা কিন্তু স্থল যোগাযোগের মাধ্যমেই নর্থ থেকে মাত্র 3 ঘন্টার মধ্যে এটা আপনার দার্জিলিং এ পৌঁছাইতে পারে। এইখানে দরকার আন্তর্দেশীয় ট্রেড পলিসি অ্যান্ড ফেয়ার ট্রেড পলিসি, সো দ্যাট আমরা যদি এটা রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের রংপুরের ওই চাষিরা, ভূমিহীন মহিলারা ট্রেডার মানে এক্সপোর্টার হয়ে যেতে পারে উইদিন এ নাইট। তারা গাড়িতে মাল বাঁশবাগানের নিচে উঠায় দিবে, 3 ঘন্টার মধ্যে এটা শিলিগুড়ি এবং দার্জিলিং এ পৌঁছাবে, ভায়া দার্জিলিং এটা নেপাল এন্ড ভুটানে চলে যাবে। সুতরাং ম্যাটার অফ 5 to 6 আওয়ার ট্রেড, এটা 3-4টা দেশ টাচ করতে পারে। এট দ্য সেম টাইম আমাকে নতুন দেশ খুঁজে বের করতে হবে যে আমাদের এই সেফ পাম্পকিনের কনজিউমার কারা হতে পারে। সেটার জন্য আমি বলছি সামষ্টিক উন্নয়নের ক্ষেত্রে শুধু পাম্পকিন প্লাস তো কিছুই না, পাম্পকিন প্লাসের সাথে আরো অনেক প্লাস হইতে হবে, যেটা মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্ম দরকার, যেখানে মিনিস্ট্রি থাকবে, ফরেন মিনিস্ট্রি থাকবে, এগ্রিকালচার মিনিস্ট্রি থাকবে, হটেক্স ফাউন্ডেশন থাকবে, প্রাইভেট সেক্টর গুলো থাকবে, প্রডিউসার গ্রুপ থাকবে, এন্টারপ্রেনাররা থাকবে, পলিসি মেকাররা থাকবে এবং ব্যাংকের সাথে সম্পৃক্ততা থাকবে। সো দ্যাট সবাই মিলে যদি একটা চেইন অফ ইফেক্ট তৈরি করা যায়, তাহলেই সামষ্টিক উন্নয়নটা সম্ভব। আলটিমেটলি এই সামষ্টিক উন্নয়নটাই আমি বলি যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কিভাবে আমরা বাড়াইতে পারবো। আমার নিজস্ব ভিশন, এই পাম্পকিন যেহেতু শূন্য থেকে আজকে এই জায়গায় আসছে, সুতরাং ওয়ার্ল্ডের হাইয়েস্ট পাম্পকিন প্রডিউসিং কান্ট্রির লিস্টে 1 থেকে 10-এর মধ্যে বাংলাদেশকে ঢুকানো যায় কিনা। আল্লাহ যদি আমার হায়াত দারাজ করে, আমাকে যদি সুযোগ আমি পাই এবং ঠিক মতো আগাইতে পারি, তাহলে হয়তো এটা বাংলাদেশের বিভিন্ন নদী অববাহিকায় বারিন ট্রাকের যদি ছড়ায় দেওয়া যায় ভূমিহীনদের মাধ্যমে চরগুলোতে, তাহলে কিন্তু আমরা হয়তোবা 1 থেকে 10-এর মধ্যে পাম্পকিন প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উঠে যেতে পারি। যেমন মাছ চাষে যদি তৃতীয় হতে পারি, ধান চাষে যদি দ্বিতীয় হতে পারি, হোয়াই নট পাম্পকিনে 1 থেকে 5-এর মধ্যে থাকবো না কেন? সুতরাং there is a huge potentiality to claim international reputation by contribution from the grassroots and from the nation. সুতরাং এগুলো হলো অ্যাসপিরেশনের জায়গা আমার এবং আমার টিমের। সুতরাং ভবিষ্যতে যদি কোনো সুযোগ আসে আর এই টেকনোলজিটার ব্যাপ্তি যদি আমরা
বাড়াতে পারি অন্যান্য জিও এনজিও ডোনার এবং আদার স্টেক হোল্ডারের মাধ্যমে, তাহলে অবশ্যই আমরা আগামী 5-7-10 বছরের মধ্যে বলতে পারি যে বাংলাদেশ ইজ নাম্বার 5 ইন পাম্পকিন প্রোডাকশন ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং আমার ভীষণের জায়গাটা ওইটা, আর সামষ্টিক উন্নয়নের ক্ষেত্রে ওই জায়গাগুলোতেই আসলে বেশি কাজ করতে পারে, মোর ইন্টিগ্রেশন ফর মোর অ্যাসপিরেশন অ্যান্ড আউটকামস। নাজমুল ভাই, আপনি যেহেতু ফিশারিজ ব্যাকগ্রাউন্ডে, সেজন্য একটু কথা বলছি যে বর্তমানে আমাদের ফিশ ফিডের যে মূল্য বৃদ্ধি, সেটিকে আসলে কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না। যেটি চিন্তা করা হচ্ছে যে এখন ভেজিটেবল প্রোটিনের দিকে যাওয়া যায় কিনা ফিশ ফিডের ক্ষেত্রে। আমার মনে হয় যে পামকিন নিয়ে এরকম কিছু গবেষণার কাজও আপনি চিন্তা করতে পারেন, যে এইটা যদি আমরা যদি ভেজিটেবল প্রোটিন হিসাবে যদি এটিকে ফিশ ফিডের কোনোভাবে কাজে লাগানো যায়, এটা আরেকটা বড় মার্কেট। আপনি তখন ডোমেস্টিক মার্কেট দিয়ে কিন্তু আমরা এটাকে যতটাই এক্সপান্ড করি না কেন, সেটি কিন্তু আমরা ডোমেস্টিক কনজাম্পশনের দিকে নিয়ে যেতে পারবো। এটি আরেকটা সম্ভাবনার জায়গা আমি মনে করছি। ধন্যবাদ মোর্শেদ ভাই, আপনি তো অলওয়েজ ক্রিয়েটিভ মানুষ, সুতরাং এই জিনিসটা অত্যন্ত মানে একটা নতুন চিন্তা। সেটা হলো আমরা কিন্তু পাম্পকিনের অল্টারনেটিভ ইউজ শুরু করছি। যেমন আমাদের গরুর খাবার 30 টাকা 35 টাকা করে চোপড়ের কেজি। আমাদের কিছু ফার্মার আছে, তারা গরুর ফার্ম করে, 7টা 8টা 9টা বড় বড় গরু 45 লিটার 50 লিটার দুধ পায়, সেটা সংখ্যা কম। তারা যখন দেখে যে কোনো কুমড়ার গায়ে একটু দাগ হচ্ছে বা একটু মানে পচন ধরতেছে, তখন করে কি ওই কুমড়াটা নিয়ে এসে কাটার পর কিছু অংশ বাড়িতে খায়, কিছু অংশ কেটে গরুকে খাওয়ায়। ও করে কি যে ভাই আমি কিন্তু গরুর জন্য আর ওই চোপড় মোপড় কিনি না, আমার যেগুলা কুমড়া একটু ডিফর্ম শেপের আছে, যেগুলা একটু নরম নরম মনে হয়, সেগুলা কেটে গরুকে খাওয়াইতেছি, গরু দুধ দিতেছে, আমার আলটিমেট প্রফিটটা আমি দুধ থেকে বের করে নিচ্ছি। আপনি যে কথাটা বলছেন, যখন হিউজ প্রোডাকশন হবে, যখন স্টোরেজ করতে হবে, তখন কিছু 5 to 10% ডিকম্পোজিশন হবে। ওই ডিকম্পোজ হওয়ার আগে ওই পাম্পকিনটাকে আমার কাছে মনে হয় যে ভেরি ইজি সলিউশন, এটাকে সৈয়দপুরের আড়ত থেকে আপনার শুটকির যে ডাস্ট পড়ে থাকে গুঁড়াগুলা, ওই গুঁড়াগুলো নিয়ে এসে একটু আটার চোপড়ের সাথে মিক্স করে পাম্পকিনের সাথে মিক্স করে বল তৈরি করে আপনার ড্রাই করলেই কিন্তু ফিশ ফিড হয়ে যায়। না, একদম আমি অন্যটা বলেছি। আমি বলছি যে আমরা শুটকি গুঁড়াতে যাব না, মানে যদি এটাতে ভেজিটেবল প্রোটিনের মাত্রাটা যদি ওরকম থাকে যে আমাদের রাইস ব্রান এবং সয়েল কেকের, সম্ভব। সরি মাস্টার অয়েল কেকের সাথে যদি আমরা এটাকে কোনোভাবে ইয়ে করা যায়, হ্যাঁ, এটা আমার সেটা মনে হয় এটা সম্ভব। আমার কাছে মনে হয় এটা করার আগে যেটা করতে হবে, পাম্পকিনের তো আমরা কম্পোজিশন অ্যানালাইসিস জানি, এবং এইটার সাথে আমরা আমাদের স্যারদের সাথে কথা বলতে পারি, ফুড সায়েন্সের যারা ফিশারি যে আছে, যে স্যার এটা আমি কি ফিশ ফিডের সাথে ট্যাগ করতে চাই, আমাকে লো কস্ট রাস্তা দেখান যাতে ফিশ ফিড হয় কিন্তু নিউট্রিশাস ফিশ ফিড হয়। এবং আমি মনে করি রাইস ব্র্যানের সাথে, যেটা অটোমিলের ফাইনেস্ট রাইস ব্র্যানের সাথে পাম্পকিনকে মিক্স করে ওর সাথে যদি আমরা একটু ওই অয়েল কি বলবো মাস্টার্ড অয়েল অর্থাৎ খৈল দিতে পারি, তাহলেই কিন্তু আপনার ফিশের ম্যাটার সলভ হয়ে যায়। খৈলটা চলে যাবে প্রোডাক্টিভিটিতে, রাইস ব্র্যান এন্ড পাম্পকিন তারা না, আমার মনে হয় যে এটি একটা রিসার্চ হতে পারে। আপনি এটা চিন্তা করেন যে আমরা এটাকে কিভাবে ময়েশ্চারটা ড্রাই ম্যাটারে নিয়ে যেতে পারি পাম্পকিনকে, এবং সেটিকে কিভাবে মিক্স করতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের প্রোটিন লেভেলটা কি থাকবে। যদি এটি ইয়ে করা যায়, তাহলে যেটা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু অনেক মাছের প্রজেক্ট আছে। যদি এটি এই অল্টারনেটিভ, এখন অনেক মাছের জি, সুতরাং অল্টারনেটিভ জায়গা থেকে এটাকে ইয়ে করা সম্ভব, তখন আমরা এটাকে ইয়ে করতে পারবো। আমি আবারও আপনার কাছে যে কথাটি জানতে চাচ্ছি আসলে, যে আপনার এই পাম্পকিনের আমরা দেখছি গত 12 বছরে একটা বিশাল জার্নি করে আপনি অনেক বড় একটা জায়গায় পৌঁছে গিয়েছেন। এখন দেশে বিদেশে এটি নিয়ে আলোচনা করছেন, মানে এটিকে লিঙ্ক করছেন আপনি। আমাদের কিছু কিছু দর্শক জানতে চাচ্ছিল যে এটি আসলে পাম্পকিন বেসড আমরা কোনো প্রসেসিং সেন্টার করা সম্ভব কিনা, অথবা সাইফুল আজম খান যেটি বলেছেন যে প্রাণ যদি মিষ্টি কুমড়া কিনে এবং সে এটা দিয়ে কি করে, সেই কাজটি আমরা স্থানীয়ভাবে করতে পারি কিনা, এই জাতীয় অনেক সাজেশন ওনারা দিয়েছেন। এগুলো আপনি অবশ্যই দেখবেন। আপনার কাছ থেকে, মানে যেহেতু আমরা শেষের দিকে এসেছি, যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি এই মুহূর্তে এই যে, আমি পাম্পকিনকে অ্যাড্রেস করতে চাচ্ছি না, পাম্পকিন হয়তো মূল আমাদের একটা ক্রপ,
বাট সয়েল মানে স্যান্ডব্যাগ ক্রপিং আরো অনেক জায়গায় অনেক কিছুই হতে পারে। টোটাল বিষয়টাতে মানে আসলে আমাদের চ্যালেঞ্জ গুলো কি, আমাদের এই নদী অববাহিকায় যদি আমাদের এই চাষের যে সম্ভাবনা, সেই জায়গাটাতে আপনি আসলে মূল চ্যালেঞ্জ গুলো কি ফেস করছেন এখন? আসলে চ্যালেঞ্জ গুলো যদি আমি বলি, নদীর কনটেক্সটটা মেইনল্যান্ডের থেকে একটু ডিফারেন্ট। আর এই মুহূর্তে আমি শুধু এখন রিভার বেড নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি আইসোলেটেড চরগুলোকে নিয়ে, যেটা নদী রিভার বেডের চেয়েও আরো 1000 টাইম বেটার ফার্টাইল। এবং সামষ্টিক উন্নয়নের যে কথাটা বলতেছি, এটা আইসোলেটেড চরের জন্য বেস্ট ফিট ওয়ার্ড, যে কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট অ্যান্ড হলিস্টিক ডেভেলপমেন্ট। যেমন আইসোলেটেড চর যেগুলো ধরেন 20, 25, 30 বছরের সেটেল চর, সেখানে আমরা আগেও বললাম যে সেন্টার অফ এক্সেলেন্স ফর ফুড সিকিউরিটি, যেমন ওখানে ফরেস্ট্রি করা যেতে পারে, ওখানে ফ্রুটস প্রোডাকশন করা যেতে পারে, ওখানে লাইভ স্টকের জন্য হ্যাভেন একটা, ওখানে লাইভ ফুড প্রসেসিং মিল্ক প্রসেসিং প্ল্যান্ট বসতে পারে, ওখানে মাল্টিপল ক্রপ যেমন চিলি, অনিয়ন, ব্রিঞ্জাল, তারপর আপনার জিঞ্জার, এগুলার থেকে শুরু করে পামকিন, মাল্টিপল ক্রপ করা যেতে পারে। সুতরাং সামষ্টিক অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টের কথা যদি চিন্তা করি, আমি আইসোলেটেড চরকে বেছে নেব। আর এই আইসোলেটেড চরকে যদি আমরা উন্নয়নের মধ্যে আনতে চাই, তাহলে দেয়ার আর সাম স্টিল বিগ গ্যাপস। যেমন ট্রান্সপোর্টেশন ইজ এ বিগ থ্রেট ফর রিভারাইন কমিউনিটি। তারা বর্ষার সময় ওই উত্তাল সাগর পাড়ি দেয় ডিঙ্গি নৌকাতে করে জীবন হাতে নিয়ে, আর ড্রাই সিজনে তাদেরকে হাঁটতে হয় 15 থেকে 20 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 5-7 কিলোমিটার। তো তাদের অন্ধকারে মানে নর্মাল যোগাযোগ, তাদের শিক্ষা ব্যবস্থার অভাব আছে, তাদের কাছে যে উন্নয়ন কর্মীরা পৌঁছাবে তারাও যেতে পারে না ডিউ টু এক্সট্রিম মানে ওয়েদার, এক্সট্রিম মানে চ্যালেঞ্জেস। যেমন আমরা বারবারই, আমি প্র্যাকটিক্যাল অ্যাকশন থাকতে একটা সমস্যার সম্মুখীন হইতাম যে তোমার টিমে মহিলা কম স্টাফ, মানে তুমি জেন্ডার ব্যালেন্স করো না। আমি বলি ভাই, বহুত মহিলা নিয়োগ দিছি, তারা 3 মাস না থাকতেই চাকরি ছেড়ে চলে যায়। কারণ একজন সোশ্যাল অ্যান্ড জেন্ডার স্পেশালিস্ট 7 কিলোমিটার চরে হেঁটে, 14 কিলোমিটার আপ ডাউন হেঁটে পরের দিন এসে বলে জামাইকে, ভাই আমার দ্বারা এই চাকরি হইতো না। আসলেই এটা একটা বড় চ্যালেঞ্জ, যে কমিউনিকেশন, সেফটি, সিকিউরিটি ফর উইমেন স্টাফ, তারপর চর জীবীদের আপনার বেসিক কতগুলো নিড, যেমন আপনি আবাসন প্রজেক্টটাও আমাদের ভিজিট করেছেন, কম্প্রিহেন্সিভ ক্লাস্টার ভিলেজ। আমরা যদি চরকে ওইভাবে বিশেষভাবে ডেভেলপ করতে পারি, যেখানে বেসিক মেডিকেল থাকবে, স্কুল থাকবে, এবং ফুড সিকিউরিটি থাকবে, ট্রান্সপোর্টেশন থাকবে, র্যাপিড এভাকুয়েশন সিস্টেম থাকবে, এমার্জেন্সি রেসপন্সের মেকানিজম থাকবে, এই জিনিসগুলোকে যদি সামগ্রিকভাবে মাল্টি স্টেক হোল্ডার এনগেজমেন্টের মাধ্যমে, গভর্নমেন্ট পলিসির মাধ্যমে নিয়ে এসে এটাকে করা যায়, তাহলে চরকে বলবো আমি একটা রিসোর্স ফর বাংলাদেশ অ্যান্ড ফুড সিকিউরিটি ফর জেনারেশনস বিয়ন্ড 2050। আমি তো মনে করি আমাদের যে রিসোর্স আছে, আমাদের মানুষরা যত কর্মমুখী এবং উদ্যমী, আমার মনে হয় যে আগামী শতাব্দীতে খাদ্য মানে ঘাটতির কোনো কারণ নেই। যদি হয় সেটা আমাদের নির্বুদ্ধিতার কারণে হবে। আর আমি আই কান্ট সি এনি চ্যালেঞ্জ ফর ফুড সিকিউরিটি নেক্সট টু 300 years later, because we have huge potential people and resource we have already আমাদের হাতে আছে। সুতরাং এই চ্যালেঞ্জের জায়গায় আমি বলবো যে পলিসির একটা সুন্দর ইমপ্লিকেশন দরকার। আমি ডেল্টা প্ল্যানেও দেখেছি যে চর নিয়ে ভাবনা আছে, 7-5 year 8-5 year প্ল্যানেও আছে, ন্যাশনাল পলিসিতেও আছে। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা পলিসির থিওরিটাকে অ্যাকশনে ট্রান্সফর্ম করি অনেক দেরি করি, যেই জিনিসটা একটা বড় চ্যালেঞ্জ আমি বলবো। আমাদের পলিসির থিওরিটা যদি অ্যাকশনে ট্রান্সফর্ম করা যায় ইমিডিয়েটলি উইদিন দ্য টাইম ফ্রেম 5 years, তাহলে এই জিনিসগুলো অনেক বেগবান হয়। ট্রায়ালের এররের মাধ্যমে এটাকে আবার গুছিয়ে নেওয়া যায়, নেক্সট পলিসিটাকে আপলিফট করা যায়, আপডেট করা যায়, সো দ্যাট সামগ্রিক উন্নয়ন কিন্তু এইভাবেই আসবে। কিন্তু আমার জিনিস পলিসিতে রয়ে গেল, 10 বছরে আমি অ্যাকশনে নিতে পারলাম না, ওই পলিসি তো আমার কোনো কাজে আসলো না। সুতরাং পলিসি ইমপ্লিকেশন is a big factor to see the changes on the ground, as I see. সাথে
সাথে থ্যাংক ইউ। ফাইন্যান্সিয়াল সহযোগিতাগুলো এবং রাষ্ট্রীয় পলিসি ফর ফার্মার। আমি আগেও বলছি আমাদের অনেক টাকা আছে, প্রণোদনারই 16,000 কোটি টাকা আছে, কিন্তু এটা প্রো পুয়ার প্রো এগ্রিকালচার ফার্মার না, যার কারণে এই টাকাটা নিয়ে এটা মাল্টিপ্লাই করতে পারতেছে না। সুতরাং এই পলিসির জায়গাগুলোতে একটু আরো ব্যাপকভাবে কাজ করার আছে। সুতরাং পলিসি ভালো করে নিয়ে আমরা যদি এগিয়ে যাই, আমার মনে হয় দেয়ার ইজ নো প্রবলেম ইন ফিউচার। থ্যাংক ইউ। না, আমার কাছে কিন্তু ভাইস ভার্সা মনে হয় যে পলিসি যেখানে আছে, আমরা যারা ডেভেলপমেন্ট ওয়ার্কার হিসাবে নিজেদেরকে দাবি করি, আমাদের বোধহয় এই পলিসিকে ইমপ্লিমেন্টেশন নিয়ে যাওয়ার যে ব্রিজিংটা সেটা করা দরকার, যেটি আপনি বারবার বলছেন যে আমরা যারা নদী অববাহিকা বা চরে যারা ফার্মার আছে, তা দে হ্যাভ নট পিপল গুলোকে আসলে কোনো গ্যারান্টি সিস্টেমে না আনতে পারার কারণেই হয়তো তারা এই ফাইন্যান্সিয়াল এক্সেস গুলো পাচ্ছে না। সুতরাং আমরা যদি তাদেরকে কোনো একটা মডালিটিস অর্গানাইজ করতে পারি, যেটি আপনার কমিউনিটি এন্টারপ্রাইজের কথা বলছি বা এরকম একটা জায়গায়, তখন কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইয়েগুলো প্যাকেজ গুলো কিন্তু তাদেরকে রিচ করতে পারে এবং সেটিকে আমরা মার্কেটিং বলি এবং অন্যান্য জায়গায় বলি, খুব সহজেই এটিকে ট্রান্সফর্ম করতে পারি। আমার কাছে মানে আজকে আপনার মুখ থেকে বিস্তারিত শুনে যে জিনিসটি মনে হচ্ছে যে আমরা কিন্তু সবকিছুই করছি, এখন যেটি দরকার এই পাজেল গুলোকে একটা সুন্দর সকে বা একটা ফ্রেমে সাজানো। আমরা যদি আমাদের এই কমিউনিটিকে যদি শুধুমাত্র হ্যাভ নট গ্রুপের দিকে না তাকিয়ে, আমাদের আপনি যেটি বলেছেন যে স্কুল টিচাররা আসছে, ইয়াং এন্টারপ্রেনাররা আসছে, আরো ইনভেস্টররাও সেখানে আসতে পারে, সুতরাং তখন কিন্তু আমাদেরকে এক্সটার্নাল সাপোর্টের দিকে খুব বেশি নজর না দিয়েও কিন্তু আমরা একটা স্বনির্ভর একটা উদ্যোগকেও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। একই সাথে আরো যে অনেক ডাইভার্সিফাইড যে সুযোগগুলো আছে সেগুলোকেও কাজে লাগানো সম্ভব। আমি জাস্ট একটা প্রস্তাব রেখে আজকের অনুষ্ঠানের শেষ বক্তব্য রাখার জন্য আমরা ডক্টর জয়নুল আবেদিন স্যারের কাছে যাব। স্যার কি আছেন? ডক্টর জয়নুল আবেদিন স্যার, মানে আমরা মনে হয় যে বিসেফ, তো আপনি জানেন যে এটি একটি সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম এবং এখানে বেসিক্যালি আমরা চেষ্টা করছি নিরাপদ খাদ্য এবং ইনোভেটিভ আইডিয়া গুলো এগ্রিকালচারে সেগুলোকে নিয়ে কালেকটিভলি কিছু কাজ করার। দাউদকান্দি মডেলটিকে নিয়ে আমরা অনেকদিন কাজ করেছি, কিন্তু এখন যেমন বিসেফ এটাকে আমরা কোনো মানে ওন করছি। আমার মনে হয় যে আপনি যে উদ্যোগটি নিয়ে এত বছর কাজ করছেন এবং এটি আসলে যে জায়গায় গিয়েছে, সেখান থেকেও বিসেফ এটাকে আমরা এটাকেও ওন করতে পারি এবং করা উচিত বলে আমি মনে করি। আমি জানি না ডক্টর জয়নুল আবেদিন কিভাবে রেসপন্স করবে, বাট আমি মনে করি যে এই যে নদী অববাহিকায় যারা স্যান্ডবার্গ ক্রপিং করছেন অথবা চর এলাকাতে যারা করছেন, তাদেরকে নিয়ে কিন্তু আমরা ছোট ছোট কিছু উদ্যোগ বিসিএফ এর পক্ষ থেকে নেওয়া সম্ভব, যেটি আমরা ক্লাস্টার ফার্মিং এর কথা আপনি উল্লেখ করেছেন। এই ক্লাস্টার ফার্মিংটাকে কমিউনিটি এন্টারপ্রাইজে মানে কিভাবে আমরা ইয়ে করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি, সেটি আমরা দেখতে পারি এবং এটিকে আরো বেশি ইনস্টিটিউশনালাইজ করার জন্য বিসিএফ শুড অলসো, আমি আপনার যেহেতু 12 বছর আগে থেকেই আমি জিনিসটি জানি, আই উড ডেফিনেটলি রিকমেন্ড যে বিসেফ এর যারা কর্তা ব্যক্তি আছেন, দে শুড অলসো হ্যাভ এ ডিপার লুক ইনটু দিস অ্যাপ্রোচ এবং এটি আমাদের একটা বিশাল সম্ভাবনার জায়গা এবং অনেক মানুষকে যেহেতু এটিকে সংগঠিত করা সম্ভব এবং তাদের সহযোগিতা করা সম্ভব, আমাদের সামষ্টিক উন্নয়নের ক্ষেত্রে এটি একটি ভালো ভূমিকা রাখতে পারে। আজকের অনুষ্ঠানের শেষ বক্তব্য রাখার জন্য আমরা জয়নুল আবেদিন স্যারের কাছে যাব, তার মাঝখানে নাজমুল ভাই শেষ কোনো বক্তব্য আছে কিনা? আপনার রিসেন্ট ইস্যুটাকে নিয়ে 1 মিনিট বলবো, যে সেটা হলো সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বিসেফ এর পার্টিসিপেশন সাথে আরো সংশ্লিষ্ট মানুষ এবং ইনস্টিটিউশনের পার্টিসিপেশন, যেমন ইউনিভার্সিটি হইতে পারে। আমি বাড়ির সাথে যোগাযোগ করছি যে আমরা ক্রপ ট্রায়াল করব যাতে সিডটা নিজের দেশে তৈরি করতে পারি। আমি ইস্ট ওয়েস্ট কোম্পানির সাথে কথা বলে রাখছি, তারাও আগ্রহী আমাদের সাথে সিড প্রোডাকশনে আসার জন্য। সুতরাং মাল্টিপল স্টেক হোল্ডারের ইন্টারেস্ট আছে, এদেরকে আপনি যেটা বললেন একসাথে একই মালায় গাঁথতে হবে এক। আর 2 নম্বর হলো যে কোঅপারেটিভ মডেল, যেটা আমি খুব ইন্টারেস্টেড। আমি আজকে চিন্তা করতেছিলাম যে মোর্শেদ ভাইয়ের ওই যে শেয়ারের যে মেকানিজমটা, আমি ওই ফার্মারদের মাধ্যমে শেয়ারের বেসিসে কিছু করতে পারি কিনা, সো দ্যাট কমিউনিটির ফান্ডরেজিং মেকানিজমটা শুরু হবে শেয়ার সেলের উপর। যেমন আমি আস্তে আস্তে চিন্তা করতেছিলাম যে 200 ফিট যারা করবে তাদের জন্য শেয়ার ভ্যালু এক ধরনের,
500 করলে এক ধরনের, 1000 ফিট করলে এক ধরনের, 5000 ফিট করলে এক ধরনের, আমার 25,000 ফিটেরও ফার্মার আছে, তাদের শেয়ারের প্রাইস এক ধরনের। তো এইভাবে করে তাদের কাছ থেকে যদি আমরা শেয়ারের টাকাটা নিতে পারি গ্যারান্টেড অ্যাজ পার পলিসি এবং উইদাউট এনি ফাইন্যান্সিয়াল ইয়া নিয়ে, যদি আমি বছরের শুরুতে তার ফিড এবং ফার্টিলাইজার এবং ইরিগেশনের ব্যবস্থাটা করে দিতে পারি, তাহলে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যভাবে প্রোডাকশন সিস্টেমটা রান করতে পারে এবং এই প্রোডাক্ট যা হবে তাদের প্রপোর্শনেটলি তারা শেয়ার পেয়ে গেল, যে তোমার 200 ফিটের জন্য তুমি বাইরে এশিয়াতে এত পাম্পকিন বা এত মেট্রিক টন পাবা, সুতরাং তোমারটা তোমাকে দিয়ে দেওয়া হলো। তো এই ধরনের একটা মেকানিজম করলে আমাদের আর বাহিরের টাকার উপরে নির্ভরশীলতা লাগে না। সুতরাং এই জায়গায় আমি আপনাদের সহযোগিতা কামনা করব। ধন্যবাদ। জি, জাস্ট 1 মিনিট আপনার এই ইয়েটাকে অ্যাড্রেস করার জন্য আমি একটু বক্তব্য রাখছি, বলতেছি যেটা সেটা হচ্ছে যে আমাদের আসলে ভিন্ন ভিন্ন শেয়ার ফ্লোট করার চেয়ে আপনি যদি আপনি যদি পিট বেস যদি শেয়ার করেন, ওয়াই নট যে প্রতি 50টির জন্য একটা শেয়ার, সেক্ষেত্রে যার 500টি আছে সে 10টি শেয়ার পাবে, যার 5000 আছে সে 1000 শেয়ার পাবে। হ্যাঁ, সো দ্যাট কুড বি দ্য মডালিটি। বাট একই সাথে যেটি আমি অনুরোধ করব যে আপনি যখন ফার্মারকে যখন আপনি শেয়ার হোল্ডার বানাচ্ছেন, আরো কিছু চিন্তা করে যেটা দরকার, কমিউনিটির অন্যরাও যাতে এটিতে, যারা চাষ করবে না, ব্যবসার সাথে সম্পৃক্ত হবে, যারা অন্য গিয়ে আছে, তাদেরকেও কিভাবে শেয়ার বেসে নিয়ে আসা যায়। আমাদের দাউদকান্দিতে যেটি আমরা করেছি যে যারা জমির মালিক তাদের জন্য একটা শেয়ার আছে, এন্টারপ্রেনারদের জন্য আছে এবং ফার্মারদের জন্য একটা আছে। সো আমরা আসলে এগুলো নিয়ে আলোচনা করতেই পারি এবং একটা মডেলিটি তৈরি করতে হবে। ধন্যবাদ আপনার আগ্রহের জন্য। জয়নাল আবেদিন স্যারের কাছে যাচ্ছি। আলোচনাটা চমৎকার হয়েছে আজকে। মানে একটা আমরা মুশফিক কুমড়ার কথা শুনেছি আগে, একদিন ওর মুখে 2 দিন নয় শুনেছি ওর কথাটা, কিন্তু আজকে আমরা এই সামষ্টিক এর সঙ্গে কিছুটা লিঙ্ক করে কথা বলার জানার চেষ্টা করেছি আরো ভালো করে। তবে মানে এটা পরিষ্কার যে একজন আরেকজনের থেকে শেখার অনেক সুযোগ রয়ে গেছে। যেরকম মানে নাজমুলদের এই চরে তার যে কাজ, সেগুলার থেকে আমাদের শেখার আছে, আর আমার মনে হয় শাকিল মিল্লাত মোর্শেদ এবং আমাদের থেকে শেখারও যথেষ্ট সুযোগ রয়ে গেছে আর কি। সরি, একটু 1 সেকেন্ড, আমার আর একটা মিটিং চালু ছিল তো, ওটারে কেমনি করে বন্ধ করে, সরি, হ্যাঁ করেছি, বন্ধ করেছি। মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছিলাম, ওইটা থেকে কিছুটা গুরুত্বপূর্ণ কাজ চলছিল ওখানে ওদের সঙ্গে, সেগুলো আলাপ করার জন্য। সরি, যে কথাটা বলছিলাম যে আসলে এই অভিজ্ঞতা গুলার থেকে নিজেদের থেকে একসঙ্গে মানে শেখার খুব গুরুত্ব আছে, এবং এইখানেই সামষ্টিক উদ্যোগের একটা সূচনা কিন্তু ওই জায়গা থেকেও আসে, যে আমরা যারা বিভিন্ন অভিজ্ঞতা গুলো নিয়ে আসতেছি, সেই অভিজ্ঞতা গুলাকে একখানে নিয়ে সেইটাকে অ্যাসিমিলেট করে কি করে আমরা একটা আদর্শ একটা জায়গা করতে পারি, এবং সেইগুলোর যে বিভিন্ন ধরনের পরিবেশে যে এই সামষ্টিক উন্নয়নের যে এন্টারপ্রাইজের অ্যাপ্রোচটা, এটাকে অ্যাপ্রোচ বলা হচ্ছে, সেইটাকে যে মানে কি করে বিভিন্ন জায়গায় এটাকে অ্যাডজাস্ট করা যায়, সামঞ্জস্য বিধান করা যায়, সেটার একটা ইয়েটা ভালো করে বের করতে হবে। আমি এটা আমাদের তরফ থেকে অবশ্যই যে শিশুক এবং বিসেফ ফাউন্ডেশনের তরফ থেকে শাকিল মিল্লাত মোর্শেদ নেতৃত্ব দিচ্ছে, আমি ওনাকে অনুরোধ করবো যে আসলেই এই ধরনের যাদের যে সমস্ত অভিজ্ঞ ব্যক্তি রয়ে গেছেন এবং প্রতিষ্ঠান রয়ে গেছে, তাদেরকে একখানে নিয়ে এসে আমরা এই জিনিসটা আলোচনা করে একটা অপশনসটা তৈরি করব। একটা জিনিস যেটা বলেছে যে নাজমুল, যে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনায় থাকে, সেটা অ্যাকশনে আসলে যায় না সহজে। এটা একটা খুবই সঠিক কথা, কিন্তু তার জন্য আমরা মানে শাকিল মিল্লাত মোর্শেদ এবং আমরা কাজ করছি এটা নিয়ে, যে যাতে করে এটা পরিকল্পনা কমিশনের সঙ্গেই কথা হচ্ছে যে কি করে আমরা এই জিনিসগুলো আরো মানে বেশি জায়গাতে এগুলাকে প্রচার এবং প্রসার করা যায়। একবারে তো সারা দেশে করতেও চাই না, করতে আমরা রিকমেন্ডও করতেছি না, যেতে ওই যে আবার আমি উদাহরণটা বারবার দিয়ে থাকি যে আখতার হামিদ খানের প্রচেষ্টাটাকে বিআরডিবি হয়ে ওইটা তারপরে ইয়ে হয়ে গেছে, আমরা ওই পরিস্থিতিতে যেতে চাই না। এটাকে ধীরে ধীরে একটু ধীরে ধীরে যাওয়াই দরকার, যাতে করে অভিজ্ঞতাকে সঞ্চয় হয় এবং সব ক্ষেত্রে লোকেরা যাতে এটাকে ভালো করে বুঝতে পারে, তাদের অন্তঃস্থ করতে পারে, যে বলে প্রত্যেকের মনোজগতের ভিতরে যাতে এটাকে ঢুকে আসে ভালো করে, যে সামষ্টিক ভাবে একসঙ্গে কাজ করা দরকার, সেটা গুরুত্বপূর্ণ জিনিসটা। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকের মনে, যারা অংশগ্রহণ করবে তাদেরও মনের ভিতরে ঢুকতে হবে,
আর যারা এটাকে প্রচার করবে ইমপ্লিমেন্ট করবে তাদের মনের ভিতরেও সঠিকভাবে আসার দরকার। ফলে একটা আমরা সামষ্টিক বলতেছি, কিন্তু সেটা যদি ওইটা না হয় ততক্ষণ তাতে সামষ্টিকতাটা আসবে না। আমরা যেটা বলি যে মানে দিলের মধ্যে ঢুকাইতে হবে আর কি। তো যাই হোক, আমরা আজকের যারা এখানে পাশে আসছেন তারা অনেক সুন্দর সুন্দর করে কথা বলেছেন, যে উপদেশও অনেকে দিয়েছেন, কুমড়া নিয়ে উপদেশ দিয়েছে। কিন্তু আমরা আসলে কুমড়া এবং তার প্রসেসিং নিয়ে কথা বলেছেন, আমরা আসলে সেগুলো নিয়ে আজকে আলাপ করতেই চাই না। আমরা আসলে মানুষের মন প্রসেসিং করা নিয়ে কথা বলতে চাই আজকে। এটা নিয়ে আমাদের এই সামষ্টিক উন্নয়নের যে প্রচেষ্টাটা, সেটা নিয়ে আমাদের আলোচনাটার ভিতরে সীমাবদ্ধ ছিল জন্যই আমরা ওইদিকে বেশিটা আজকে হয়তো মনোযোগ দেওয়া হয়নি। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর একটু বলে রাখি আমি শেষ করার আগে, যে 15ই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার সময় নিরাপদ খাদ্য এবং সেইখানে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিয়ে আলোচনা হবে রোটারির প্ল্যাটফর্মে। আপনারা জানবেন যে রোটারিতে বাংলাদেশের 400-র মতো ক্লাব আছে সারা দেশে ছড়াইয়া। 400 ক্লাব আছে যারা আসলে জনগণের সেবায় কাজ করে থাকে, জনগণের কল্যাণে কাজ করে থাকে। তো এই যে আমাদের যে প্রচেষ্টাটা, এর ভিতরে আসলে আমরা যদি ওখানে আপনাদের উপস্থিতিতে আপনারা থাকবেন আশা করি। ইতিমধ্যে আমরা আইডিটা দিয়ে দেওয়া হয়েছে, ওখানে থাকবেন, আপনারা এ করবেন যাতে করে আমরা বলছি সমষ্টিগত উদ্যোগ, এই সমষ্টিগত তাদেরকেও সাথে নিয়ে পার্টনার হিসেবে নিয়ে আমরা কি করে এই আমাদের যে বিশাল আন্দোলনটা, যে বিশাল ক্যানভাসটা আমাদের আছে, সেই ছবিটা আমরা আঁকতে পারি বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাবার যাতে সুনিশ্চিত হয়, সেটার জন্য আমরা চেষ্টা করতে পারি। ফলে আশা করি আপনারা যে দেশ থেকে যেই আছেন, ওই সময়টা হয়তো বাবলুর জন্য একটু কষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তবু আশা করতেছি অস্ট্রেলিয়াতে তো তখন মাঝরাত হয়ে যাবে। তো বাকিদের জন্য খুব একটা কষ্ট দেখে না। জগদেন্দ্র কানাডার থেকে আছে, তার জন্য খুব একটা সমস্যা নেই এই সময়, কারণ আমরা যে সময় করি সেই সময় সোমবারের দিন বিসেফ ফাউন্ডেশনের অনুষ্ঠান হবে না, এটা একটা সবাই জেনে রাখবেন। ওইটা বিসেফ যৌথভাবে আয়োজন করছে, তাহলে আপনারা ওখানে থাকবেন। নাজমুল, তুমিও থাকো ভাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। স্যার আজকে কৃষিবিদ দিবস বাংলাদেশে স্যার। ও সরি, হ্যাঁ সেই কথাটা আমি ভুলে গেছি, আমি মনের মধ্যে রাখছিলাম যে আজকে কৃষিবিদ দিবসে সবাইকে শুভেচ্ছা। আমি এটা 3-4 বার মনে করছি, কিন্তু এই যে বয়স হয়ে গেছে জন্য আসলে ভুলে যাচ্ছে কথা বলতে বলতে। আজকে কৃষিবিদ দিবসে আপনাদের সবাইকে, জাতিকে এবং সকল কৃষিবিদ হোক অকৃষিবিদ হোক সবারকে শুভেচ্ছা, কারণ আপনাদের প্রচেষ্টা, কৃষিবিদদের একটা বিশাল অবদান রয়ে গেছে। কিন্তু এই কৃষিবিদ দিবসটা 13ই ফেব্রুয়ারি কি করে হয়েছে সেটার ইতিহাস যারা জানেন না তাদের জন্য বলছি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 13ই ফেব্রুয়ারিতে গিয়েছিলেন কোন সালে, 72-এ। সেই সময় উনি বলেছিলেন, কারণ কৃষিবিদদের বহুদিনের একটা দাবি ছিল যে কর্মক্ষেত্রে সম অধিকার সমমান, যে সেই জায়গাটা উনি বলে গেছিলেন। তখন ক্লাস ছিল ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এই সমস্ত ছিল। উনি তখন বলছেন কৃষিবিদ ক্লাস 1 ঘোষণা করে দিয়ে আসছেন ওখানে, এবং দ্যাট ওয়াজ এ গ্রেট ইন্সপিরেশন। এটা আমাদের সবার জন্য, যে কৃষিবিদরা আজকে যে সবাই বলছে যে কৃষিবিদদের কারণে এত কিছু ঘটছে, কিন্তু ওইটা একটা বড় রকমের ইন্সপিরেশনের জায়গা ছিল, কারণ মান ইজ্জত নিয়ে সবাই এগুলা কাজ করতে পেরেছে। আমরা আজকের এই দিনে আমরা আসলেই গর্বিত। আমি কৃষিবিদ একজন, আমি আসলেই গর্বিত যে বঙ্গবন্ধু এটা করে গেছেন। আজকে তার জন্ম শতবার্ষিকীতে আমরা ওনার জন্য দোয়া আমাদের তরফ থেকে। আল্লাহ আমাদের সবাইকে মঙ্গল দিন। প্রুফ করে দিতে পেরেছি জন্য আমরাও আনন্দিত স্যার। বঙ্গবন্ধু ভীষণকে ধন্যবাদ। থ্যাংক ইউ নাজমুল ভাই, আপনি থেকেন, আমরা অফলাইনে একটু কথা বলবো। আর সবাইকে, দর্শক মণ্ডলী সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। যে স্যার যে কথাটি বললেন, আমরা আসলে মিষ্টি কুমড়ার উৎপাদন বা এটির টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাইনি। আমরা চেয়েছি এটির অ্যাপ্রোচটি নিয়ে কাজ করতে, যে কিভাবে এই বিশাল যে আমাদের কৃষক সমাজ বা কমিউনিটি, তাদেরকে নিয়ে আমরা কিভাবে আরো বেশি সংগঠিতভাবে এই উদ্যোগটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। সাজ্জাদ।